উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শুকনো পাতার নূপুর পায়ে। লিখেছেন আয়শা শেখ রিন। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 2। ঠিক এই অবস্থায় ঝিলমিলের পেছনের বাড়ির ছাদে আলতাফ চৌধুরী কোনো একটা কাজে এসেছিলেন। আচমকা আমার চোখে পড়ল পাশের বাড়ির একটি বেলকনিতে। বারিশের চোখ এড়ালো না বিষয়টা। সে আর চোখে শ্বশুরের দিকে তাকালো। আলতাফ চৌধুরীকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখেই বারিশের গম্ভীর মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এবার সে ইচ্ছে করে ঝিলমিলের আরও কাছে ঘেঁষে দাঁড়ালো, যেন দূর থেকে দেখলে মনে হয় তারা খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। বারিশকে এত কাছে চলে আসতে দেখে আতঙ্কে চোখ দুটো বন্ধ করে শক্ত করে ফেলল ঝিলমিল। জড়তা জড়ানো গলায় তার মুখটা থেকে আবারও অবাধ্যের মতো বেরিয়ে এলো, চাচ্চু। বারিশ আর সময় দিল না। সে নিচে বুড়ো আঙ্গুলটা দিয়ে ঝিলমিলের কাঁপতে থাকা ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। তারপর নিজের মুখটা একদম ঝিলমিলের কানের কাছে নামিয়ে এনে ফিসফিস করে বরফ শীতল আওয়াজে বলল, কি বললাম কানে চায়নি? চাচু বললে এখান থেকে ঠাস করে নিচে ফেলে দেব। চাচু বলা যাবে না, মনে থাকবে? ঝিলমিল কোনো মতে চোখ বন্ধ রেখেই মাথা কাত করে সায় দিল, কিন্তু বারিশ তার জায়গা থেকে এক চুলও সরল না। সে আগের মতোই ঝিলমিলের উপরে ঝুঁকে থাকা আর চোখে আবারও ছাদে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে তাকালো। দূর থেকে নিজের মেয়ের এই অবস্থা দেখে আলতাফ চৌধুরী রাগে খুপে লজ্জায় যেন জ্যান্ত কয়লা হয়ে গেলেন। মেয়ে জামাইয়ের এমন প্রকাশ্য বেয়াদবি দেখে মুখটা লাল করে ফুসতে ফুসতে ছাদ থেকে নেমে গেলেন তিনি। ছি, আস্তাগফিরুল্লাহ, নিজের মেয়ের এমন দৃশ্য দেখতে হলো তাকে। আলতাফ চৌধুরী ছাদ থেকে নেমে পুরোপুরি যেতেই বারিশ এক ঝটকায় ঝিলমিলের উপর থেকে সরে এলো। ওর স্পর্শ থেকে মুক্তি পেয়ে ঝিলমিল ঝরপর করে চোখ মিলে লম্বা একটা শ্বাস নিল, যেন এতক্ষণে মেয়েটা একটু হাঁপ ছেড়ে বাঁচল। বারিশ নিজের সাথের হাতটা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বলল, সারা রাত তো ঘুমাওনি, চাইলে এখন একটু ঘুমোতে পারো। আমার ঘুম এখন আসবে না। বারিশের চোখ এখনও ছাদে আটকে আছে আর মিটিমিটি হাসছে। সে দেখে ঝিলমিলকে বলল, আপনি হাসছেন কেন? তুমি বুঝবে না। শহরের 5 তারকা হোটেলের বিশাল বলরুমটি এখন আলোয় ঝলমল করছে। শাহরিয়ার পরিবারের ছোট ছেলের রিসেপশনে আজ, তাই পুরো শহরের নামি দামি ব্যবসায়ী রাজনীতিবিদরা এসে ভিড় জমিয়েছে। স্টেজের চারিপাশে রাজকীয় ফুলের সুবাস আর ক্যামেরার ফ্ল্যাশের আলোকিত মুখরিত। এই জমকালো মঞ্চের ঠিক মাঝখানে ভারী একটা লেহেঙ্গা কা ভর্তি গহনা আর চড়া মেকআপে পুরো সংসেজে বসে আছে ঝিলমিল। ভেতরে ভেতরে তার কি যে পরিমাণ বিরক্ত লাগছে তা কেবল সেই জানে। স্বাভাবিক সময়ে যে মেয়ে জিন্স কুর্তি আর ওড়না সামলাতেই হিমশিম খায়, সে আজ এত জিনিসপত্র ওজনের ভারী নেকলেসটা গলায় পিতেছে। লেহেঙ্গার পিনগুলো বারবার চামড়ায় কি ফুটছে। অসহ্য হয়ে যাচ্ছে ঝিলমিল, কিন্তু উপায় নেই। একের পর একটা ভিআইপি মেহমান স্টেজে আসছেন, আর বারিশও ঝিলমিলের সাথে মুচকি এসে পরিচিতি হচ্ছেন। ঝিলমিল লোক দেখানো একটা মেকি হাসি টোটে ফুলিয়ে ক্লান্ত ভরা মাথা নেড়ে যাচ্ছে। তবে ঝিলমিলের চোখজোড়া বারবার চলে যাচ্ছে বলরুমের মূল প্রবেশদ্বারের দিকে। সে চাতো পাখির মতো নিজের পরিবারের অপেক্ষায় আছে। নিজের বাবা মা দাদিমার মুখটা না দেখা পর্যন্ত তার মনটা কিছুতেই স্বস্তি পাবে না। এইসবের মাঝে সবাই যখন নতুন দাম্পত্যকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন এই স্টেজ থেকে খানিকটা দূরে লাইটিংয়ের আলো আধারিতে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ তরুণীর ফিসফিসানি আচমকা বারিশের কানে এসে ঠেকল। বারিশের শ্রবণ শক্তি বরাবরই তীক্ষ্ণ। পারফিউমের কড়া গন্ধ মৃদু মিউজিকের আওয়াজ ভেদ করে সেই বিষাক্ত কথাগুলো সরাসরি ওর মস্তিষ্ক গিয়ে আঘাত করল। বারিশ আর চোখে সেদিকে তাকাই। জারিফের বন্ধুর গ্রুপের একজন জারিফকে কোনো দিয়ে গত মেরে বিদ্রুপ করে বলছে, এই মেয়েটার সাথেই নতুন রিলেশন ছিল জারিফ। আমাদের বারিশ স্যারের সাথে এই ঝিলমিল কিভাবে সম্ভব ভাই? স্যার এত বড় একজন মানুষ হয়ে শেষে কিনা তোর রিজেক্ট করা একটা মেয়েকে বিয়ে করলো, জাস্ট ভাবা যায় না। ও আরেকটা ছেলে গ্লাস হাতে নিয়ে কুৎসিত একটা চিলতে হাসি ফুটিয়ে যোগ করলো, আরে বাদ দে না, যা হয়েছে ভালোই হয়েছে। তো একই জিনিস একবার জারিফ টেস্ট করছে, আবার ওর আপন চাচা খাবে। বন্ধুদের এই নোংরা রসিকতায় এতটুকু লজ্জিত না হয়ে জারিফ নিজেই এসে তাদের সাথে যোগ দিল। গ্লাসে একটা চুমুক দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরেই বলল, খেতে আর পারলাম কই, আমার টেস্ট করার আগেই তো পাখি ডানা মিলে সোজা চাচুর খাঁচা গিয়ে ঢুকে পড়ল। জারিফের আরেক বন্ধু এবার জারিফের কাঁধে হাত দিয়ে নিচে সরে আরও জঘন্য একটা ইঙ্গিত করলো, তাতে কি হয়েছে মামা, একই বাড়িতেই তো আছিস এখন, সুযোগ বুঝে যে কোনো দিন রাতে চাচা ঘুমালে ডিরেক্ট ঘরে ঢুকে পড়বি। কথাগুলো শেষ হতেই ওরা সবাই একসাথে নিচু গলায় হেসে উঠল খিলখিল করে। বারিশের পুরো শরীর যেন বরফে জমে গেল, শক্ত হয়ে চোয়ালের হাড় দুটো হাত মুঠোয় এত জোরে বন্ধ করলো যে নখগুলো হাতের তারও ভেদ করে উপক্রম। চোখ দুটোতে এক লম্হায় নেমে এলো আদিম কোনো হিংস্র পশুর মতো খুনে চাহনি। তার নিজের ভাইপোর মুখ থেকে তার স্ত্রীর নামে এমন নোংরা সস্তা এবং জঘন্য ইঙ্গিত সে কোনোভাবে মেনে নেবে না, তাই ভরা অনুষ্ঠানে ফিরেও না।
বারিশের হাতের ভেতরে রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। তার পাশে থাকা ঝিলমিল টের পাচ্ছে তার ঠিক পাশে একটা জীবন্ত অগ্নিগিরি বিস্ফোরণের অপেক্ষায় ফুসছে। বাড়ির ঝিলমিলের দিকে একবারও তাকালো না। বসা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে গেল স্টেজ থেকে নেমে নিচে নেমে এলো। তার হাঁটার ধরন আর চোখের চাহনি দেখে সামনে 2-4 জন বেহুমান ভয়ে রাস্তা ছেড়ে পিছিয়ে গেল। ঝিলমিল একটু অবাক হয়ে দেখল জারিফ আর তার বন্ধুরা এখনও নিজেদের রসিকতায় মজে গ্লাস হাতে হাসাহাসি করছিল। ওরা টের পাওয়ার আগেই বাড়ি শেষে ঠিক ওদের মাঝখানে দাঁড়ালো। চাচু, তুমি এখানে? জারিফের কথা শেষ করার সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় জারিফের কলারটা এমনভাবে চেপে ধরল যে ওর হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ঝানঝান করে ভেঙে গেল। কিছু বুঝে ওঠার আগেই বারিশ তার ডান হাতের শক্ত মুঠোটা সোজা জারিফের চোয়ালে তাক করল। ঠাস ঠাস পরপর দুটো খুশিতে জারিফ ছিটকে গিয়ে পাশের একটা আঁচড়ে পড়ল টেবিলের ওপরে। টেবিলের কাচের গ্লাস আর খাবারের প্লেটটা ভেঙে চুরমার হয়ে গেল। স্যার, আপনি কি মারছেন কেন? জারিফের এক বন্ধু এগিয়ে এসে বারিশের হাত ধরার চেষ্টা করতেই বারিশ ঘুরে দাঁড়িয়ে তার পেটে সজোরে একটা লাথি বসালো। ছেলেটা আর্তনাদ করে পেটে হাত দিয়ে সোজা হয়ে ফ্লোরে বসে পড়ল। পুরো বলরুমের মিউজিক এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। শত শত মেহমান, বিজনেসম্যান, নামি দামি মানুষ স্তব্ধ হয়ে দেখতে লাগলো এই তাণ্ডব। ঝিলমিল স্টেজ থেকে ভয়ে দাঁড়িয়ে পড়তেই হাত পা কাঁপছে তার। বারিশ থামল না। সে ফ্লোরে পড়ে থাকা জারিফকে শার্টের কলার টেনে ধরে তুলল। জারিফের মুখ দিয়ে তখন রক্ত গড়াচ্ছে। বারিশ ওকে নিজের মুখের একদম কাছাকাছি এনে সিংহের মতো গর্জনে উঠে পড়ল। তোর জন্মদাতা ফরহাদ শাহরিয়ার তোকে শিক্ষা দিতে পারেনি, কিন্তু আমি দেব। আজ থেকে যদি তোর বাপ আর তোর এই আবর্জনা বন্ধুদের মুখ থেকে ঝিলমিলের নামে একটা আজেবাজে কথাও বের হয়, তবে এই শহরে তোদের বেঁচে থাকা আমি অসম্ভব করে দেব। আমার ভাইপো বলে একদম ছেড়ে দেব না তোকে। গেট আউট ফ্রম মাই সাইট। বারিশের এই রন্ধ্রমূত্রী দেখে জারিফের বাকি বন্ধুরা ভয়ে সরে গেল। জারিফ এক হাতে দিয়ে নিজের রক্তাভ মুখ চেপে ধরে অপমানে কুকড়ে উঠল। পুরো হলের মানুষের সামনে এই গণধোলাই সে কল্পনাও করতে পারেনি। বারিশ নিচের কোটের বোতামটা ঠিক করতে করতে বড় বড় শ্বাস নেয়। পুরো বলরুমে সেই থমথমে আর পিনপতন নীরবতার মাঝে হন্তদন্ত হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করল ঝিলমিলের পরিবার। আকাশ পিঠ ঠেলে দ্রুত এগিয়ে এলো বন্ধুর পাশে। চারিপাশে ভাঙচুর আর জারিফের রক্তাক্ত অবস্থা দেখে আকাশের চোখ কপালে। কি হয়েছে এখানে? বারিশ আকাশের কোনো প্রশ্নের উত্তর দিতে জারিফের দিকে তাকিয়ে কমকমে গলায় বলল, বের হয়ে যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। বারিশের সেই ধমকে জারিফ আর তার বন্ধুরা নিজেদের কোনো মতে সামনে নিয়ে লাইমলাইটের আড়ালে চলে গেল। এদিকে ঝিলমিলের দাদিমা বাবা আলতাফ চৌধুরী আর মা নাজমা তারা দ্রুত মেহমানদের ভিড় ঠেলে স্টেজের ওপরে ঝিলমিলের কাছে ছুটে গেলেন। দাদিমা ঝিলমিলের দুটো হাত নিজের হাতের মুঠো নিয়ে আকুল হয়ে বললেন, কি হয়েছে জাহান সোনা? অমন জড়সড় হয়ে কাঁপছো কেন তুমি? নাজমা বেগম আর আলতাফ চৌধুরীও মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একের পর একটা প্রশ্ন করতে লাগলেন। ঝিলমিল তখন ভয়ে আর আতঙ্কে কাঁপছিল। সে কোনো উত্তর না দিয়ে মায়ের কোলে থাকা নিজের ছোট্ট ভাই জিহানকে কোলে নিয়ে একটু দূরে আকাশের দিকে পাশে দাঁড়িয়ে থাকা বারিশের পিঠের দিকে তাকিয়ে অসহায় গলায় ফিসফিস করে বলল, আমি সত্যিই জানি না দাদিমা, কি হয়েছে? উনি হঠাৎ এমন রেগে গিয়ে সবাইকে এমনভাবে মারতে শুরু করলেন, আমি কিছু বুঝতে পারছি না। দাদিমা, দোহাই তোমাদের, আজকে আমাকে তোমাদের সাথে বাড়ি নিয়ে যাও। উনি যদি রেগে গিয়ে আমাকেও মারে। দ্যাটস দ্য রাইট ওয়ে। লিভ ইউর লাইফ অ্যান্ড স্টে ইয়ং অন দ্য ফ্লোর। দ্যাটস দ্য রাইট ওয়ে। গ্রাব সামবডি, ড্রিঙ্ক আ লিটল মোর। লা 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 লা। কাচের গ্লাসে বরফের টুকরো কিউবগুলো চামচের সাথে লেগে টুংটাক শব্দ তুলছে। এক হাতে জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা ঠোঁটে চেপে ধরে ধোঁয়া উড়ালো মেয়েটা। অন্য হাতে আলতো করে ধরা ড্রিঙ্কসের ক্রিস্টালটা গ্লাস। অবিন্যস্ত চুলে ক্লান্ত চোখ দুটো নিয়ে সে টেবিলের ওপরে ভর্তি ক্লাবের ড্যান্স ফ্লোরে নাচতে থাকা মাতাল মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। স্পিকারের গানের লাইনগুলো সাথে আপন মনে বিড়বিড় করে ঠোঁট মেলাচ্ছে ও। তার পুরো টেবিল জুড়ে বসে থাকা বন্ধুরা গভীর কৌতূহল নিয়ে এতক্ষণ ধরে শুধু ওর এই খামখেয়ালি রূপটাই দেখেছিল। সহ্য করতে না পেরে গ্রুপের একজন ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল, টানা 2 দিন ধরে তুই এসব গিলছিস দেখি, এবার অন্তত একটু থাম। নিজের রিভলভারটার 12টা বাজাবি নাকি? পাশে থেকে আরেকজন বন্ধু কপালে ভাঁজ ফেলে যোগ করলো, আরে ভাই, ওর প্রবলেমটা কোথায়? ও কেমন ছেলে চাই? যার সাথে ওর বিয়েটা ঠিক হয়েছিল সেই ছেলে তো লাখে একটা, হ্যান্ডসাম, সাকসেসফুল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং। তারপরও এই মেয়ে বিয়ের আসর থেকে কেন পালালো? গ্রুপের আরেকটা মেয়ে এবার টিকির একদম কাছাকাছি ঘেসে এসে ফিসফিস করে বলল, তোরা বুঝছিস না কেন? ডেফিনেটলি অন্য কোনো চক্কর আছে। দেখি তুই কি অন্য কারো প্রেমে পড়েছিস? এমন কিছু হলে আমাদের বল, কেন লুকোচ্ছিস? নাকি বারিশ তোকে রিজেক্ট করেছে আর তুই নিজের ইগো বাঁচাতে পালিয়ে আসার নাটক করেছিস?
বন্ধুদের একের পর একটা খোঁচা আর জ্বলে উঠল দেখি। তপ্ত ধোঁয়াটা একটা ঝাটকায় ছেড়ে দিল, টেবিলে ছেড়ে সোজা দাঁড়িয়ে পড়ল। রাগে ওর ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। শাট দ্য ফাক আপ ইউ বাস্টার্ড, জাস্ট শাট ইউর গ্যান্ট মাউথ। তোদের এই ফালতু গসিপ আর সস্তা লজিক এবার বন্ধ করবি। আমার লাইফ, আমার ডিসিশন। কার সাথে আমার বিয়ে হয়েছিল আর আমি কেন পালিয়েছি সেটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? জাস্ট ওয়ান ইউর ফাকিং বিজনেস অ্যান্ড লিভ মি অ্যালোন। বলে সে টেবিল ছেড়ে চলে গেল। সোজা এগিয়ে গেল ড্যান্স ফ্লোরের দিকে। সেখানে নয়ন আলোর নিচে নাচতে থাকা অচেনা একটা ছেলের হাত ধরে তার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। ওর ভেতরে হাহাকারটা যে কত তীব্র তাই এই ক্লাবের মতো মাতালের পক্ষে বোঝা সম্ভব নয়। ও যাকে মনে প্রাণে চাই, যার জন্য সে আজকে রাজপ্রাসাদ আর বারিশে শেহরিয়ারের মতো যোগ্য পাত্রকে লাথি মেরে চলে এসেছে, তার নাম যদি সে ভুলেও বা মদের ঘরে এই বন্ধুদের সামনে উচ্চারণ করে, তবে তাকে নিয়ে বিদ্রুপ আর উপহাস ছাড়া আর কিছুই করবে না ওরা। আর এই অতি আধুনিক হাই সোসাইটির বন্ধুরার আড়ালে অবটালে তো বটেই, এমনকি ওর মুখে হেসে ওকে পাগল টপ্পা দিয়ে দেবে। তারা কোনোদিনও তাকে বুঝবে না, যার জন্য নিজের সাজানো জীবনটা হিসেবে এভাবে উলটপালট করে দিল। সেই মানুষটাই যখন তার মনের ভাষা বোঝেনি, তখন আর এই বাইরের লোক কি বুঝবে? সে নিজের এই না বলা দুঃখ যন্ত্রণা নিয়েই ছেলেটার সাথে এলোমেলোভাবে নাচতে থাকলো। চোখের কোণ দিয়ে অলক্ষে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। হঠাৎই ড্যান্স ফ্লোরে অচেনা ছেলেটা সুযোগ বুঝে দিকের কোমরে হাত দিয়ে ওর গায়ের উপরে ঢলে পড়ার চেষ্টা করলো। আচমকা এই আধুনিকতার চর্চার দিকের ভেতরে জমে থাকা সবটুকু রাগ এক নিমিষে বসলো মাথা চাড়া দিয়ে। সে নাচ থামিয়ে ঝাটকা মেরে ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে ছেলেটার গালে এলোপাতাড়ি কয়েকটা চড় বসিয়ে দিল। পুরো ড্যান্স ফ্লোরে কয়েকজন হাঁ করে তাকিয়ে রইল সেদিকে। পরপর দিকে নিচে ব্যাগটা টেনে নিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ক্লাবের বাইরে অন্ধকারের দিকে চলে গেল। দূর থেকে দিঘির এই কাণ্ড দেখে টেবিলে বসে থাকা ওর বন্ধুরা নিজেদের কপালে হাত দিয়ে চাপড়াতে লাগলো। একজন বিরক্তি হয়ে বলল, মেয়েটা পুরো সাইকো হয়ে গেছে ভাই, ও আসলে আমাদের হাত থেকে গিয়েছে। বারিশ বলবি তো কি হয়েছে? এমন পাগলামি কেন করছিস? আকাশ আবারও বারিশকে ডাকলো। বারিশ এবার অপলক ওর দিকে তাকিয়ে ঘুরল পেছনে। ওর চোখ দুটো সোজা গিয়ে ঠেকলো স্টেজে দাঁড়িয়ে থাকা নিজের স্ত্রীর উপরে। মেয়েটাও স্তব্ধ হয়ে বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে আছে। বারিশের নজর গেল এবার ঝিলমিলের পাশে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে। তার ভেতরে আবারও রাগ ঝিলিক দিয়ে উঠল। ঘটকা লাগলো নিজের মনে, আলতাফ চৌধুরী মেয়ের জন্য কি একটুও বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? বারিশ পরক্ষণেই আবার ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা তো এখন অন্য কেউ নয়, ও বারিশের নিজের স্ত্রী। নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে এমন কোনো নোংরা কথা বলবে আর বারিশ শেহরিয়ার তা মুখ বুজে শুনে দাঁড়িয়ে থাকবে? অসম্ভব। যা করেছে ঠিক করেছে। ঝর্ণা বেগম হন্তদন্ত হয়ে বারিশের পাশ ঘেঁষে এসে দাঁড়ালেন। ছেলের এমন কাণ্ডে তিনি কেমন ক্ষুব্ধ তেমনই লজ্জিত কড়া গলায় বললেন, জারিফ কি এমন অন্যায় করেছে যে ওকে সবার সামনে এভাবে মারতে হলো? বারিশের মায়ের কথায় কোনো উত্তর দিলেন না। তার চোখে এখনও ঝিলমিলের দিকে আটকে আছে। ভারী লেহেঙ্গা আর গহনার জাকজমক আজ মেয়েটাকে একদমই চেনাই যাচ্ছে না। একটু বাচ্চা বাচ্চা আর খামখেয়ালি দেখাচ্ছে না। ছেলের কোনো সাড়া না পেয়ে ঝর্ণা বেগম আবারও ডেকে উঠলেন, তরঙ্গ, কিছু জিজ্ঞেস করেছি তোমায়, উত্তর দাও। মুখ ফিরিয়ে মায়ের দিকে তাকালো বারিশ। আবার চোয়াল শক্ত এখনো। অত্যন্ত শীতল গলায় খুব সংক্ষিপ্তে উত্তর দিল, অন্যায় করেছি তাই মেরেছি। আমিও তো সেটাই জানতে চাইছি, ও ঠিক কী করেছে? ঝর্ণা বেগম পিছু ফিরলেন না। তুমি আমার কাছে কৈফিয়ত চেও না আম্মা। আমি অন্তত এই বিষয়ে কাউকে কোনো জবাবদিহি করতে পারবো না, অবাধ্য স্বরে বলল বারিশ। কথাটা শেষ করেই সে ধীরে স্থির পায়ে হেঁটে আবারও স্টেজের দিকে চলে এলো। নিজের ভেতরের সবটুকু ঝড় আড়াল করে ফেলল সে। একদম স্বাভাবিক শান্ত ও ভদ্র মুখে আমন্ত্রিত মেহমানদের সাথে এমনভাবে কথা বলা শুরু করে দিল যেন একটু আগে এখানে কিছু ঘটেনি। নূরজাহান চৌধুরী বারিশের দিকে একটু এগিয়ে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, হঠাৎ কি হয়েছে বারিশ? বারিশ মেহমানদের দিকে তাকিয়ে ঠোঁটে একটা আনুষ্ঠানিক মৃদু হাসি বজায় রেখে দাদি শাশুড়ির দিকে আর চোখে তাকিয়ে একদম মৃদু আওয়াজে বলল, এটা নিয়ে আর কোনো প্রশ্ন না করলেই খুশি দাদিমা। নূরজাহান চৌধুরী আর কথা বাড়ালেন না। ঝিলমিলের কোলে থাকা 3 বছরের জিহান বারিশকে স্টেজে আসতে দেখেই কিলকিল করে হাসতে ছোট্ট দুটো হাত বাড়িয়ে বারিশের দিকে প্রায় ঝুঁকে পড়ে আধো আধো গলায় বলল, বালিশ চাচু কোলে নাও। মুহূর্তের মধ্যে স্টেজের উপরে উপস্থিত সবাই পুরো থমথমে হয়ে গেল। ঝিলমিল নিচেও চোখ বড় বড় করে ততষ্ট হয়ে বারিশের প্রতিক্রিয়ার দিকে তাকিয়ে রইল। অবশ্য বাচ্চাটার আর কি দোষ? বারিশ আর আকাশ বিদেশ থেকে ফেরার পর চৌধুরী বাড়িতে বারিশ যতবার গিয়েছে, বাড়ির বড়রা তো ওকে এই বলে পরিচয় করিয়ে দিয়েছে, আকাশের সাথে সাথে বারিশ ও জিহানের চাচু। তাই দুজনকে একই পাল্লায় মাপে সে। তবে বাকিরা থতমত খেলেও এই কাণ্ডে আলতাফ চৌধুরী মনে মনে বেশ আনন্দ পেলেন। বারিশকে ছোট করার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি।
বারিশ আর চোখে আলতাপ চৌধুরী সেই মিটিমিটি হাসির দিকে তাকিয়ে নিজের মুখটা আরও গম্ভীর করে ফেলল। তারপর আবার জিহানের দিকে তাকিয়ে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো। ঝিলমিলের কোল থেকে জিহানকে নিজের পেশিবহুল দুই বাহুতে তুলে নিতে নিতে আরও বেশ কড়া গলায় বলল, চাচু নয় জিহান, ভাইয়া বলো, দুলা ভাই। বারিশের সুর মিলিয়ে পাশ থেকে আকাশ আর নূরজাহান বেগমও জিহানকে সূত্রে দিয়ে বললেন, হ্যাঁ দাদু ভাই, উনি এখন তোমার দুলা ভাই হন, ভাইয়া ডাকো। কিন্তু জিহান তো সেই বান্দা নয়। সে নিজের গোল গোল চোখ নামিয়ে মাথা নেড়ে বলল, না চাচু, বালিশ চাচু। সুযোগ বুঝে আলতাপ চৌধুরী এবার ফোড়ন কাটলেন। বেশ চওড়া একটা চিলতে হাসি মুখে ঝুলিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, ও তোমার চাচুই হয়, চাচুই ডাকবে তুমি, চাইলে কাকা বলেও ডাকতে পারো। ফুলে উঠল বারিশের কপালের রোগ। সে পুরো কুচকে খ্যাপা চোখে আলতাপ চৌধুরীর দিকে তাকালো। শ্বশুর জামাই এই নীরব যুদ্ধ চলতে চলতে বারিশ আলতাপ চৌধুরী চোখের দিকে সোজা তাকিয়ে থেকে জিহানের উদ্দেশ্যে কামড়ে কামড়ে বলল, ভাইয়া বলবে আমাকে, মনে থাকবে। জিহান বারিশের রাগ বা গম্ভীর মুখের তোয়াক্কাই করল না। সে উল্টো খুব আয়েস করে বারিশের গলা জড়িয়ে ধরল এবং তার কোটের কলারটা নিজের ছোট ছোট আঙ্গুল দিয়ে খামচে ধরে আহ্লাদি গলায় বলল, চাচ্চু আমার বালিশ চাচ্চু। পরিস্থিতি দেখে ঝিলমিল এবার আর নিজের হাসি চেপে রাখতে পারল না। মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসতে লাগলো। আর এদিকে আলতাপ চৌধুরীও খুশি তখন কে দেখে। ওনার বুকে গর্বে 10 ইঞ্চি ফুলে গেছে যেন। বারিশ এবার জিহানকে নিয়ে স্টেজ থেকে সামান্য একটু চিপাই মেহমানদের চোখের আড়ালে সরে গেল। বাচ্চার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই শালা ঘরের শালা, ভাই বলবি আমাকে, ভাই। আর একবার চাচু বললে ধরে এখনই মুসলমানি করিয়ে দেব। জিহান একটুও দমে না, ওটুকু উৎসাহ দিয়ে চোখের পাতা পিটপিট করে বলে, দাও। বারিশ বিরক্তি হয়ে চোখ বড় বড় করে বলল, কি দেবো হ্যাঁ? জিহান ছোট্ট সহজ সরল গলায় বলল, মুসলমানি। তাদর একটা। কাকে তাদর বলছো? আমার ছেলেকে কোনায় নিয়ে এসে শিশু নির্যাতন করা হচ্ছে। নির্যাতনের কি দেখেছেন? আসল নির্যাতন তো এখনো শুরুই হয়নি। অভদ্র ছেলে, দূরে থাকবে তুমি আমার মেয়ের থেকে। কাছে গেলে কি করবেন আপনি? কি করব মানে? আমার মেয়ে এখনো নাবালিকা। পুলিশ নিয়ে এসে তারপর মেয়েকে বাড়ি নিয়ে যাব। নিয়ে আসুন, যাতে জানে আপনার পরিবার আমার কাছে জোর করে ওকে বিয়ে দিয়েছে। পুলিশ আবার আমাকে না নিয়ে আপনাদেরই না ধরে নিয়ে যায়। হুমকি দিচ্ছ আমাকে? আপনি আমার ছোটবেলার স্যার, তার উপরে আবার আমার একমাত্র শ্বশুর মশাই। আপনাকে এভাবে হুমকি দেওয়া কি আমার সাজে বলুন? এত বড় বেয়াদব তো আমি নই স্যার। বারিশের এমন গা জ্বালানো কথায় রাগে জ্বলে উঠলেন আলতাপ চৌধুরী। 420 420 কোথাকার, 3 মাস, জাস্ট 3 মাস যেতে দাও। আমি আমার মেয়েকে কিছুতেই তোমার মতো 420-র সাথে সংসার করতে দেব না। আলতাপ চৌধুরী এমন হুঁশিয়ারিতে বারিশের চেহারায় এক চুলো নড়চড় হলো না। সে ঠোঁটে শয়তানি হাসে ফুটিয়ে বলল, তাই নাকি স্যার? আচ্ছা, ওই দেখুন দূরে কেমন ধামাকা গান বাজছে, শুনতে পাচ্ছেন? বাড়ির সাউন্ড স্পিকার থেকে ভেসে আসা গানের চড়াপিটের দিকে ইঙ্গিত করলো এবং আলতাপ চৌধুরী মুখের উপরে তাকিয়ে নিজের কাঁধ নাড়িয়ে রীতিমতো গানের লাইনের সাথে তাল মিলিয়ে একটু সুর করে আওড়ালো, জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই শখবাজিতে, জামাই 420। গানটা শেষের লাইনটা বেশ মজা নিয়ে উচ্চারণ করার পর বারিশের মুখের সেই চপলতা নিমিষেই গায়েব হয়ে গেল। চোখের দৃষ্টিতে ফিরে এলো শেহরিয়ার বংশের সেই চেনা অহংকার আর ধারালো ভাব। আলতাপ চৌধুরীর চোখের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং গলায় ও যোগ করল, দেখা যাক স্যার, শেষ পর্যন্ত কে জিতে, এই হিট জামাই নাকি তার রেসপেক্টেড শ্বশুর? ওকে, এবার চুপচাপ খাবার দাবার খেয়ে বাসায় গিয়ে রেস্ট করুন, আমি একটু বইয়ের কাছে যাই। বাড়ির জিহানকে কোলে নিয়েই স্টেজে ঝিলমিলের পাশে গিয়ে এসে বসলো। ওদিকে ঝিলমিলের মনের সুখে লাউড স্পিকারে বাজতে থাকা গানটা উপভোগ করছে। গানের তালে তালে তাল মিলিয়ে সে নিজের ওড়নার খুঁট আঙ্গুলে জড়াতে জড়াতে পিসপিস করে গাইছে, দুষ্টু ছেলে জামাই সেজে দেখে আমায় উকি দিয়ে, দেখি তোমার লাজুক চোখে আছে তুমি এমন জোরে। গানটা গাইতে গাইতে ঝিলমিলের ঠোঁটে মিষ্টি আনমনা হাসি ফুটে উঠল। অবচেতন মনেই সে পাশে বসা লোকটার দিকে তাকালো, আর তাকাতেই বুকের ভেতরের সবটুকু রোমান্টিক অনুভূতি ভানিশ হয়ে গেল। হাসিটা ঠোঁটে জমে পাথর। চোখের সামনে বসে থাকা লোকটা বারিশ চাচু। এটাকে সে কিভাবে জামাই ভাববে? কানা পায় ঝিলমিলের। এত এত ফ্রেন্ড তার, অথচ ইরান ছাড়া কেউ নেই। কত শত রঙিন স্বপ্ন ছিল তার নিজের বিয়ে নিয়ে, নাচবে গাইবে বান্ধবীদের নিয়ে হলিউডে করবে, অথচ জীবনের সবচেয়ে স্পেশাল দিনে সে কিনা একা হিটলারের পাশে পুতুলের মতো বসে আছে। ঝিলমিলের ইচ্ছে করল এখনই সবকিছু সুরে ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে উঠতে, সব ওই জিরাফের জন্য। না হলে সে জীবনেও দাদিমার কথায় রাজি হতো না। ঝর্ণা বেগম নূরজাহান চৌধুরীর কাছে এসে দাঁড়ালেন। যে মানুষটাকে এতদিন আপা বলে ডেকে এসেছেন, আজ তাকে অন্য কোনো সম্পর্কে ডাকতে গিয়েও ওনার গলায় আটকাচ্ছেন। ভেতরে চাপা ক্ষোভ উগড়ে দিয়ে ঝর্ণা বেগম বললেন, তুমি কিভাবে এমন বাজে একটা কাজ করতে পারলে? নূরজাহান চৌধুরী নিজের শাড়ির আঁচলটা ঠিক করতে করতে অত্যন্ত ঠান্ডা গলায় বললেন,
কি করেছি আমি? আমি তোমার মেয়েকে চেয়েছিলাম, নাতনিকে নয়। কোথায় আমার ছেলের বউ হওয়ার কথা ছিল, তোমার ম্যাচিওর মেয়েটার। আর তুমি তার জায়গায় বসিয়ে দিলে এতটুকু একটা বাচ্চাকে। নূরজাহান চৌধুরী বললেন, তখন ওই পরিস্থিতিতে চৌধুরী বংশের সম্মান রক্ষা করাই আমার একমাত্র কাজ ছিল। বিয়ে ভাঙলে আমাদের সাথে সাথে শেহারিয়ারদের মুখেও পড়তো, তা তো তুমি ভালো করেই জানো। তাই বলে তুমি পুরো সম্পর্কটাই এভাবে উলটপালট করে দেবে? বছরের পর বছর ধরে যে প্রতিবেশী সুবল একটা সুন্দর সম্পর্ক আমাদের দুই পরিবারের মধ্যে মধ্যে আছে, তা এক পলকেই তুমি এভাবে বদলে ফেললে। এখন তো আমি তোমাকে ঠিকমতো ডাকতেও পারছি না। কি বলে ডাকবো তোমায়? নূরজাহান চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। এইসব ঘেটে এখন আর কোনো লাভ নেই। যা হওয়ার তা হয়ে গিয়েছে, কিছু হয়ে যায়নি। আমি এই গোজামিল দেওয়ার সম্পর্ক মোটেও মানি না। এই বিয়ের অনুষ্ঠান মিটতে দাও। আমি খুব দ্রুত ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। আমার ছেলেকে এই খামখেয়ালি মেয়ের সাথে সংসার করতে দেব না আমি। নূরজাহান চৌধুরীর ঠোঁটের কোণে একটু রহস্যময় হাসি ফুটে উঠল। তিনি পায়েসের জেদ আর একরোখা স্বভাবটা খুব ভালো করে লক্ষ্য করেছেন। তিনি ঝর্ণা বেগমের দিকে চোখে তাকিয়ে সোজাসুজি বলেন, ডিভোর্স করাবে? বেশ তো, করাও। আমার নাতনিকে নিয়ে ভেবো না, আগে নিজের ছেলেকে মানাও। তোমার ছেলে যদি এই ডিভোর্সে রাজি হয় তবে করিও ডিভোর্স। রিসেপশনে সব আনুষ্ঠানিকতা শেষে ঝিলমিল চেয়েছিল অন্তত একদিনের জন্য হলেও নিজের বাড়ি যেতে, কিন্তু বাড়ির তাতে কোনোভাবেই রাজি হয়নি। একই সাথে নূরজাহান চৌধুরীও ঝিলমিলকে চৌধুরী বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। বিয়েটা এমনিতেও একটা বড় ঝামেলার মধ্যে দিয়ে হয়েছে, তাই এই মুহূর্তে নাতনিকে আবার বাপের বাড়ি ফিরিয়ে আনা তিনি মোটেও ঠিক মনে করেননি। ওখানে ওর থাকা উচিত বলে তিনি সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তারা ঝিলমিলকে শেহরিয়ার ভিলাতেই রেখে তারা নিজেদের বাড়িতে চলে যায়। আমি বুঝতে পারছি না, আপনি মনে হয় খুব সহজে এই বিয়ে মেনে নিচ্ছেন। আপনি তো রাজি ছিলেন না। রুমে পা দিতে ঝিলমিল নিজের ভেতরে তৈরি হওয়া ধোঁয়াশা নিয়ে বারিশের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল। বারিশ তখন কোটের বোতাম খুলছিল। বারিশের হাত থামিয়ে অত্যন্ত শান্ত ওর চোখের দিকে তাকিয়ে বলল, না মানার কিছু নেই। আর তুমি তো সব মেনে নিয়ে বিয়ে করেছ। আগে থেকে পছন্দ করতে নাকি আমায়? ঝিলমিল তড়িৎ গতিতে মুখ কুচকে তীব্র অসম্মতি জানিয়ে বলল, প্রশ্নই আসে না। আমি জিরাফেকে জ্বালানোর জন্য করেছি। কি বললে? বারিশের চোখের চাহনি এক পলকে উধাও হয়ে গেল। জিভ কাটলো মেয়েটা, আমতামতা করে বলল, না না মানে। বারিশ ওর দিকে এক কদম করে এগোতে এগোতে বলল, বলো, আমার বিয়ে করতে এত সহজে কেন রাজি হলে? কেন আবার? দাদিমার আদেশ ছিল। বারিশকে এত কাছে আসতে দেখে ঝিলমিল কাপড়ে গিয়ে পেছাতে লাগলো। তুমি যে কত বাধ্যমী তা আমার খুব ভালোভাবেই জানা আছে। ওর প্রতিটা পদক্ষেপের সাথে দূরত্ব কমিয়ে আনলো বারিশ। বলো, কেন রাজি হলে? ঝিলমিল পেছাতে পেছাতে এক পর্যায়ে ধপ করে গিয়ে আটকালো বিছানার পাশে। কিন্তু বারিশ এগিয়ে আসা থামল না। সে ঝিলমিলের উপরে সামান্য চোখে আসতেই ঝিলমিল আরও পিছিয়ে গেল, যতক্ষণ না বিছানায় চওড়া কাঠের হেডবোর্ডের সাথে ওর পিঠে একদম ঠেকে গেল। আর পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই। লোকটার শরীরে পুরুষালী পারফিউমের সুবাস আর ওর অত ঘনিষ্ঠ উপস্থিতি ঝিলমিলের ভেতরে অস্বস্তি আর দম বন্ধ করা অনুভূতি তৈরি করলো। সে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে নিজের নরম দুটো হাত বাড়িয়ে বারিশের চওড়া বুকে হালকা ধাক্কা মেরে চেষ্টা করে মরিয়া হয়ে বলতে চাইল, চাচু বিশ্বাস করুন। কিন্তু কথাটা শেষ করার আগেই বারিশ খপ করে ওর হাত দুটো একসাথে নিজের এক হাতের মুঠোয় বন্দি করে ফেলল। মেয়েটা চমকে ওঠা ওর দিকে তাকাতেই বারিশ সেই ধারালো গভীর চোখ দুটো খুব নিবিড়ভাবে দেখল ঝিলমিলের কাজল মাখানো ডাগর চোখ, নাক, কাঁপাতে থাকা লাল ঠোঁট আর গহনায় মোড়ানো ফর্সাকাল, বিয়ের লেহেঙ্গায় জড়ানো এখনো। সে ঝিলমিলের চোখে চোখ রেখে অত্যন্ত মৃদু আওয়াজে বলল, এই মুখে আর একটা বার চাচু ডাক শুনলে তোমার বাচ্চার বাবা হওয়ার প্রসেসিং খুব শীঘ্রই শুরু করব আমি। তীরের মতো গিয়ে পিটল ঝিলমিলের বুকে। লজ্জায় ভয়ে আর এক অল্প শিহরণে ওর বুক আর পেটে একসাথে মোচড় দিয়ে উঠল। এই জীবনেও ভাবেনি মানুষটার মুখ থেকে এমন কোনো কথাও শুনবে। সে নিজের স্বামীর সেই নেশাক্ত অনমনীয় চোখের দিকে তাকিয়ে অবচেতনের লজ্জায় চোখ সরিয়ে বিড়বিড় করল, এগুলো কেমন কথা ছি? আপনি আমার হাজব্যান্ড, আমি তোমার হাজব্যান্ড। ঝিলমিল মুখ ফুসকে উল্টাপাল্টা কিছু বলে ফেলার আগেই বারিশ ওর চোয়ালটা আলতো করে চেপে ধরে শব্দটা শুধরে দিল। মেয়েটার একটা শব্দও উচ্চারণ করার সাহস পেল না। সে স্তব্ধ হয়ে বড় বড় চোখে চুপচাপ লোকটার দিকে তাকিয়ে রইল। বারিশ ওর চোখের দিকে চেয়ে শেষবারের মতো বলল, আমাকে এত খারাপ হতে বাধ্য করো না। মাথায় থাকবে কি বলেছি? ঝিলমিল কোনো মতো ছোট করে উপর নিচ মাথা নাড়ল। পরক্ষণেই বারিশ ওর হাত দুটো ছেড়ে দিল। এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, যাও, একটা কাগজ আর পেন নিয়ে আসো। কাল থেকে তোমার রুটিন লিখে দিই। কিসের রুটিন? নিজের হাত দুটো টলতে চলতে অবাক হয়ে তাকালো। বারিশ ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলল, নিয়ে আসো আগে।
ঝিলমিল রুমের এক কোনায় থেকে কাগজ আর কলম এনে দিতেই বাড়ির ড্রেসিং টেবিলের সামনে চেয়ারটা গিয়ে বসলো। কোনো কথা না বলে সে গভীর মনোযোগ দিয়ে লিখতে শুরু করলো। প্রায় 10টা মিনিট কেটে গেল। ততক্ষণে ঝিলমিল ওয়াশরুম থেকে কাপড় পাল্টে বের হয়ে এসেছে। ও বের হতেই বারিশের হাতের কলমটা থামলো। কাগজটা ঝিলমিলের দিকে বাড়িয়ে দিয়ে একদম শটান গলায় বলল, কাল থেকে এই রুটিনটা অক্ষরে অক্ষরে ফলো করবে। এখন ঘুমিয়ে পড়ো। ঝিলমিল বেশ দ্বিধা আর সংশয় নিয়ে কাগজটা হাতে নিল। কৌতূহল সামলাতে না পেরে ও মনোযোগ দিয়ে পড়া শুরু করলো। আর যত এগোতে লাগলো ওর চোখ দুটো বিস্ময়ে তত বড় বড় হতে লাগলো। ঠোঁট দুটো আপনা আপনি হা হয়ে গেল। শক্ত হয়ে সে ধপ করে বিছানার উপরে বসে পড়ল। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। এই প্রথম থেকে আবার রিডিং পড়তে লাগলো। কাগজে অত্যন্ত স্পষ্ট অক্ষরে লেখা, ডেইলি রুটিন ও ডিসিপ্লিন চার্ট। ভোর 4টা থেকে 4টা 45। ঘুম থেকে ওঠা, ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায়। 4টা 45 থেকে 7টা। কলেজের সিলেবাসে অনুযায়ী সকালে পড়া শেষ করা, কোনো ফাঁকিবাজি চলবে না। সকাল 7টা থেকে 8টা রান্নাঘরে গিয়ে শুধুমাত্র বারিশের পছন্দ অনুযায়ী সকালের নাস্তা তৈরি এবং পরিবেশন। সকাল 8টা থেকে 8টা 45 নাস্তা শেষ করে কলেজের জন্য রেডি হওয়া। 8টা 45 থেকে বারিশের সাথে একসাথে গাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দেওয়া। 2টা 30 থেকে 3টা 30 দুপুরে কলেজ থেকে ফেরা। চেঞ্জ করে বারিশের ব্যবহৃত কলেজের পোশাক নিজ হাতে পরিষ্কার করা, ওয়াশিং মেশিন ব্যবহার নিষেধ। দুপুর 3টা 30 থেকে বিকাল 4টা 30 বারিশের জন্য দুপুরের লাঞ্চ স্পেশালভাবে তৈরি করা। 4টা 30 থেকে 6টা বিকেলে বারিশের জন্য কাছে উপস্থিত হয়ে কলেজে পড়া রিভিশন দেওয়া। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা বারিশের দেওয়া সমস্ত হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। রাত 10টা রাতের খাবার বানিয়ে খাবার খেয়ে সোজা বিছানায় যাওয়া। রুটির নিচে আরও কিছু কিছু গঠনমূলক নিয়মকানুন লিখে আছে। তারপর আর ধৈর্য ঝিলমিলে আর থাকলো না। ওর আগে পুষতে পুষতে কাগজটা বিছানায় আচার মেলে পড়ল, মানে কি এসবের? আমি এগুলো করবো মানে? আপনার এই বিশাল বাড়িতে রাঁধুনি আছে, সেই আছে, কাপড় ধোয়ার জন্য মেশিন আছে, তাহলে আমি কেন এসব করতে যাব? হ্যাঁ, বারিশ অত্যন্ত নির্লিপ্ত গলায় বলল, সকালেই তোমাকে বলেছিলাম, আর এখানে থাকতে হলে আমার সব হুকুম মেনে চলতে হবে। তুমি নিজেও মাথা নেড়ে রাজি হয়েছিলে। এখন যদি এগুলো তোমার নিয়মে না কুলোয় তবে স্পষ্ট করে বলো, আমি এখনই তোমায় তোমার বাপের বাড়ি রেখে আসছি। বারিশের এই আলটিমেটামে ঝিলমিল একদম থমে গেল। সে তখনও বুঝতে পারেনি ও একটা আস্ত জল্লাদের পাল্লাই পড়েছে, আর তার হুকুমগুলো এমন ভয়ঙ্কর হবে যে মেয়ে নিজের 1 গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না। সে নাকি একটা জলজান্ত খাম্বার জন্য ভোরবেলা উঠে রান্না করতে যাবে। নিজের একটা ওড়নাও কোনোদিন কাছে নিচে মেয়ে, সে এখন এই লোকের গায়ের ঘামে ভেজা কোট শার্ট ধোবে। ভাবতেই ওর গা রিরি করে উঠল। ঝিলমিল সোজা হয়ে দাঁড়িয়ে জেদি গলায় বলল, আমি ওগুলোর একটাও পারবো না, ব্যাস। বারিশের মুখের ভাব 1 সেকেন্ডে বদলে গেল। সে এক ঝটকায় দ্রুত এগিয়ে এসে ঝিলমিলের হাতটা শক্ত করে চেপে ধরল। টেনে দরজার দিকে নিয়ে যেতে যেতে বলল, তবে চলো, এখনই চৌধুরী বিলাতে রেখে আসতে। বারিশের এই একরোখা জেদ আর ঝিলমিলের এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। বাড়ি ফিরে গেলে তো সব শেষ। ও যে কারণে বিয়ে করেছে, যা তার উদ্দেশ্য, তার কিছুই হবে না। উল্টো জারিফ আরও হাসবে, বিদ্রুপ করবে, আর দাদিমা তো ওকে ঢুকতেও দেবে না। ঝিলমিল ছিটকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, না, আমি যাব না। তাহলে চুপচাপ যা বলছি কান বন্ধ করে পালন করো। বারিশের গলার স্বরে বরফের মতো ঠান্ডা। কান্নায় টইটম্বর হয়ে উঠল মেয়েটার চোখ দুটো। প্রকম্পিত গলায় অত্যন্ত অসহায়ভাবে বলল, আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আমি কেন এগুলো করব বলুন তো? আমি এগুলোর একটা কাজও পারি না। প্লিজ পড়ালেখা বাদে বাকি সব রুটিন কেটে দিন। বারিশ ওর এই কান্না ভেজা মুখের দিকে এক পলক তাকালো, কিন্তু তার মনে বিন্দুমাত্র দয়া হলো না। সে নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, কালকে ভোর থেকে অনেক কাজ করতে হবে তোমায়, এনার্জি বাঁচাও। কথাটা শেষ করে বারিশ বেড সাইড ল্যাম্পের সুইচটা অফ করে দিল। এক নিমিষে খুটখুটে অন্ধকারে ডুবে গেল পুরো রুম। তারপর খাটের একপাশে গিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল। ঝিলমিল এই অন্ধকারের মাঝেই বিছানায় স্তব্ধ হয়ে বসে রইল। ওর এক হাতে তখনও সেই রুটিনের কাগজটা ধরা। অন্ধকারের মাঝে কাগজটা দেখা না গেলেও ওটার প্রতিটি শব্দ ঝিলমিলের মনে হচ্ছিল তার স্বাধীনতার উপরে এক একটা মরণ কামড়। সে চাইলে এই মুহূর্তে যেতে পারে চলে, কিন্তু জারিফ তো ওর সাথে অন্যায় করেছে। এভাবে অর্ধেক পথ ছেড়ে চলে গেলে জারিফ ওকে আরও জঘন্য কথা শোনাবে। 2 মাস আগেও তার জীবনে কত সুন্দর ছিল, ভাবতেই ওর বুকেটা ভেঙে আসতে কান্নায়। তখন না ছিল জারিফের থেকে পাওয়ার প্রতারণা, আর না ছিল বারিশ। 2 মাস আগে আকাশ জুড়ে মেঘের ঘনঘটা পুরো ধরনের ধূসর চাদরে ঢাকা। মেঘের এই গাঢ় অন্ধকারে বিকেলের আলোটুকু স্নান হয়ে চারিপাশে সন্ধ্যার মতো
থমথমে দেখাচ্ছে। চৌধুরী বিলার এক কোণে ঝিলমিলের শোবার ঘরের জানালা। সেই জানালা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ডালপালা ছড়ানো পেয়ারা গাছের বাতাসটা মৃদু দুলছে। জানালার রাখা ছোট সাউন্ড বক্স থেকে ভেসে আসছে রিমঝিমে ধারাতে গানের সুর। বৃষ্টির ছাটে ভেজা গাছের একপাশে একটি ডালে একটু পরপরই নেড়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তে চৌধুরী বিলার প্রধান গেটে এসে দাঁড়ালো বারিশ। পরনে তার লাল রঙের হাতকাটা গেঞ্জি আর কালো প্যান্ট। গেট দিয়ে ঢুকতেই তার চোখে গেল পেয়ারা গাছের দিকটাই। এই সময়ে গাছের উপরে ওটাকে সেটাই একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করলো সে। তবে উপরের ডালপালায় থাকা পানপিটি কেবল পেছন দিকটায় চোখে পড়ল। পরনে একটা পিঙ্ক কালারের টি শার্ট আর 4 কোয়ার্টার লেডিস জিন্স প্যান্ট। বারিশ আর অহেতুক কৌতূহল বাড়ালো না, তার নজর ওখান থেকে সরে এলো। মূলত মেহেরাজকে ডাকতেই তার এখানে আসা। গল্পে আকাশের নাম পরিবর্তন করে মেহেরাজ রাখা হয়েছে, তাই সে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে ঝিলমিল তখন মহাব্যস্ত। ডালের মগজে থাকা এক লবণীয় পেয়ারার পাড়ার জন্য সে বেশ কিছুক্ষণ ধরে কসরত করছে। ঘরের জানালার গোলে এই গাছে চড়েছে সে। বাড়িতে যদি কেউ এই বাচ্চামি করে একবার দেখে ফেলে তবে নির্ঘাত ওর ঠ্যাং ভেঙে দেবে, সেই ভয়ে দ্রুত হাত পা চালাচ্ছে সে। তার উপরে আবার বৃষ্টির ছোটায় গাছের ডালপালাগুলো বড্ড পিছলে আছে। আরও একটা পেয়ারা ইতিমধ্যে কামড় ঝরেছে ছোটের মাঝে, আর হাত বাড়িয়ে অন্যটি ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ঝিলমিলের বিরক্তি লাগলো যে জিনিসটা নাগালের বাহিরে থাকে সেটা কেন এত সুন্দর দেখায়। যেমন এই পেয়ারাটা অসম্ভব সুন্দর দেখতে, এত নিখুঁত আর টসটসে দেখতে। এটাকে আজ পেরে ঘরে না ফিরতে পারলে রাতে ওর চোখে কিছুতেই ঘুম আসবে না। জেদ চেপে বসলো মাথায়। ঝিলমিল এবার ডালের একদম শেষ প্রান্তে চলে এসেছে। ভারসাম্য বজায় রাখতে নিজের পায়ের দুটো বুড়ো আঙ্গুলের উপরে সমস্ত ভর ছেড়ে দিল। শরীরটাকে একটু যথাসম্ভব প্রসারিত করে পেয়ারাটা বোটা হালকা ছুটেও ফেলেছিল, কিন্তু ঠিক তখনই অঘটন ঘটল। পায়ের নিচের ভেজা ডালটা থেকে আচমকা ফসকে গেল ওর দুটো পাই। ভারসাম্য হারিয়ে ডালাপালা ভেঙে সোজা নিচের দিকে পড়ে যেতে লাগলো সে। মুখে পেয়ারাটা শক্ত করে চেপে থাকায় এই চরম বিপদেও গলা ফেটে কোনো চিৎকার বের হলো না। আসন্ন পরিণতির কথা ভেবে মেয়েটা তীব্র আতঙ্কে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। পড়ে গিয়ে মরে গেলে তো গেলই, তবে হাত পা ভেঙে যতটুকু অক্ষত থাকবে বাকিটা ওর মা ভাঙবে। কিন্তু মাটিতে আছাড় খাওয়ার পর সেই ব্যথাটা ঝিলমিলের শরীর অনুভব হলো না। শূন্যে ভাসতে ভাসতেই আকস্মিকভাবে শক্ত আর প্রচণ্ড বলিষ্ঠ কোনো অস্তিত্বের মাঝে সে থমকে গেল। পতন ঠেকাতেই অবচেতনেই ওই দুটো হাত গিয়ে জড়িয়ে ধরল কারো কাঁধের চওড়া কাঁধ। শূন্য ঝুলতে থাকা পা দুটো চিটকে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে বেষ্টন করে নিল কারোরই শক্ত কোমর। হঠাৎ নিজেকে এমন নিরাপদে আশ্রয়ে আবিষ্কার করতে চোখ বন্ধ করে মেঝেতেই ভ্রু কুঁচকে উঠল কিশোরী। হাতের নিচে নরম মাটি বা গাছের ডালের বদলে অন্য কিছু একটা টের পেয়ে ওটা ছুঁয়ে দেখার চেষ্টা করলো সে। আঙ্গুলের স্পর্শে মনে হলো কোনো মানুষের চওড়া বুক এটা। সংশয় নিয়ে অবশেষে নিজের চোখ মেলে তাকালো ঝিলমিল। তাকাতেই বিস্ময়ে চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল তার। চোখের সামনে তার অত্যন্ত সুদর্শন যুবক, যার তীক্ষ্ণ চোখ জোড়া স্থির হয়ে আছে ঝিলমিলের ওপরে। ঝিলমিলের মুখে কামড়ে ধরা সেই পেয়ারাটার অন্য প্রান্তে যুবকের ঠোঁট স্পর্শ করে আছে। যুবকের ভেজা চোলগুলো থেকে টুপটাপ করে জলের ফোঁটা কপাল পেয়ে গড়িয়ে পড়ছে। মেয়েটাকে এভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে যুবকটি নিজের মুখ বাড়িয়ে ঝিলমিলের ঠোঁটের ফাঁকে থাকা পেয়ারাটা নিজের মুখে নিয়ে এক ঝটকায় ওটা ছুঁড়ে ফেলে দিল অন্য পাশে। গম্ভীর গলায় সে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, কে তুমি? পেয়ারা চুরি করছিলে কেন এখানে? ঝিলমিলের তখনও ঘোরের মধ্যে। যুবকের প্রশ্ন শুনে সে ঝটপট ওখান থেকে নেমে যেতে চাইল, কিন্তু তখনই খেয়াল করলো ওর পা দুটো তখনও ছেলেটার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আছে। লজ্জায় আর আড়ষ্টতায় লাল হয়ে সে ছটফট করে বলে উঠল, ছাড়ুন, নামতে দিন আমায়। যুবকটি ওকে ছাড়ছিল না, আরও শক্ত করে ধরে রাখে বলল, না, আগে বলো কে তুমি? চোর কোথাকার? নিজের বাড়িতে চোর অপবাদ শুনলে ঝিলমিলের ভেতরে জেদ চারা দিয়ে উঠল। সে গলা উঁচিয়ে বলল, আমি চোর নই, এটা আমার পেয়ারা গাছ। যুবকটি পুরো কুচকে তাকালো, তোমার মানে? ঝিলমিল এবার গায়ের জোরে লোকটার কোল থেকে নিচে নেমে এলো। পুরো শরীর বৃষ্টির ছাতে ভিজে একাকার। টি শার্টটা শরীরের সাথে লেপটে যাওয়ায় সে একটু ইতস্তস্ততে পড়ল। তড়িঘড়ি করে দু হাতে আড়াআড়িভাবে নিজের বুকের উপরে ভাঁজ করে নিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলো। একটু ইতস্তস্ত করে বলল, চাচু, আপনি হয়তো আমাকে চেনেন না, আমি ঝিলমিল, মেয়েরাজ চাচার ভাতিজি। তবে আমি আপনাকে চিনি, বারিশ। আপনি বারিশ তাই না? না মানে বারিশ চাচু। যুবকের মুখের গম্ভীর ভাবটা এক পলকে বদলে গেল। চোখের দৃষ্টিতে এক অদ্ভুত জটিলতা ফুটিয়ে এসে কিছুটা চওড়া নিচে সরে জিজ্ঞেস করলো, তুমি কে? ঝিলমিল একটু বিরক্ত হয়ে ঠোঁট উল্টে বলল, বললাম তো আমি ঝিলমিল। তুমি আলতাফ চৌধুরীর মেয়ে?
বারিশের গলায় এবার চরম বিস্ময়। সে খুব অবাক হয়ে উপর নিচ কুটিয়ে দেখল সামনে দাঁড়িয়ে থাকা এই চঞ্চল কিশোরীকে। ঝিলমিল নিজের ভেজা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বেশ বুক ফুলিয়ে জবাব দিল, হ্যাঁ। বারিশ চোখের পলক ফেলতে বলে গেল, কিন্তু নিজের ভেতরে অবাকভাবে সে বুঝতে দিল না কিশোরীকে। তুমি না ছোট ছিলে? তো আমি কি এখনো বুড়ি হয়ে গেছি? বেশ ঝাঁঝিয়ে বলল ঝিলমিল কথাটা। বারিশ আর কোনো জবাব দিল না। মুখে কিছু না বললেও তার গভীর চোখের দৃষ্টি তখনও সেই মেয়েটার উপরে স্থির হয়ে রইল। ঝিলমিল আর তাকে পাত্তা না দিয়ে হনন করে ঘুরে মাটি ছিটকে পড়া পেয়ারাগুলো একে একে তুলে নিতে লাগলো। 4টে পেয়ারা 2টা হাতে ভরে তুলে নিল। আরেকটা তুলে নিতেই অমনি হাতের ভারসাম্য হারিয়ে আগেরগুলো টুপটাপ করে নিচে পড়ে গেল। মেয়েটা বিরক্তির মিশিয়ে পুনরায় সেগুলো তুলতে যেতেই বাকিগুলো কলকায় আবারও ঘাসের উপরে ড্রপ খেলো। কোনোভাবে সে একসঙ্গে সবগুলো তুলতে পারছিল না। ঝিলমিলে কাণ্ড কারখানা বারিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। এক পর্যায়ে সে ধীর পায়ে এগিয়ে এসে নিজের বড় একটা মুঠোতেই মাটিতে পড়ে থাকা সবকটা পেয়ারা অনায়াসে তুলে নিল। তারপর বেশ হুকুমের সুরে বলল, ভেতরে যাও, আমি এগুলো নিয়ে নিচ্ছি। ঝিলমিল তড়িৎ গতিতে মাথা ডানে বামে নাড়িয়ে সোজা বারণ করে দিল, আপনি যান, আমি ওদিকে দিয়ে ভেতরে যাব না। ব্রু বাজ করে গম্ভীর গলায় জানতে চাইল বারিশ, কেন? এমনিতেই বৃষ্টিতে ভিজে একাকার হয়েছে, তার উপরে আবার কাছে উঠেছি, শুনলে আম্মু একদম কাঁচা চিবিয়ে খাবে। বারিশ একটু অবাক হয়ে চারিপাশটা দেখে নিয়ে বলল, তাহলে ঘরে ঢুকবে কিভাবে? কেন এখান দিয়ে? ঝিলমিল বেশ চটপট ভঙ্গিতে হাত উঁচিয়ে নিজের শোবার ঘরে খোলা জানালা আর লাগোয়া ছোট বারান্দাটার দিকে ইঙ্গিত করল, যার সহজ মানে হলো সে আবার ওই পিচ্ছিল গাছ পেয়ে ওপরে উঠবে। বারিশের চোখ এবার কপালে উঠল। বলল, এসেছিলে কিভাবে? এখান দিয়েই। বাদর? কি বললেন? কিছু না। দূর থেকে ঝিলমিলের মায়ের কণ্ঠ ভেসে আসছে। ঝিলমিল তড়িঘড়ি করে পেয়ারা গাছের দিকে যেতে চাইবে, তবে বারিশ ওর টি শার্টের পেছনের অংশ টেনে ধরে বলল, চুপচাপ মেইন দরজা দিয়ে বাসায় ঢুকবে, চলো আমার সাথে। কথাটা বলে সে ঝিলমিলকে প্রায় একরকম টেনে হিঁচড়ে সদর দরজার দিকে নিয়ে যেতে থাকে। ঝিলমিল রেগে মেগে চেঁচাতে গিয়েও মায়ের ভয়ে মুখ খুলতে পারে না। গলার স্বর যতটা সম্ভব নামিয়ে পুষতে পুষতে বলতে থাকে, আরে ছাড়ুন, কি করছেন কি? ছাড়ুন বলছি। কিন্তু ওই পাথরের মতো শক্ত হাতের গ্রিপ থেকে নিজেকে কিভাবে মুক্ত করার সাধ্য যেন নেই ঝিলমিলের। আলটিমেটামলি চৌধুরী ভিলার মেইন গেট দিয়ে বারিশ ওকে ভেতরে নিয়ে গেল। চৌধুরী ভিলার লিভিং রুমে তখন বিকালে চায়ের বেশ একটা জমজমাট আমেজ। সবাইকে চা নাস্তা পরিবেশন করে নাজবা বেগম সিঁড়ি করে দাঁড়িয়ে ওপরে ঘরের দিকে তাকিয়ে মেয়েকে ডাকছিলেন। তখনই সদর দরজা দিয়ে চোখে পড়ল আলতাফ চৌধুরীর। মেয়েকে ওই অবস্থায় দেখে তিনি সোফায় বসে হাঁক ছাড়লেন, ওই তো ঝিলমিল। কিন্তু পরক্ষণেই যখন ঝিলমিলের পেছনে থেকে ভেজা শরীরে বারিশ ড্রয়িং রুমে পা রাখে, আলতাফ চৌধুরী মুখের চায়ের চুমুকটা গলায় আটকে যায়। তিনি মারাত্মক বিষম খেয়ে কাঁচতে কাঁচতে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়েন। বারিশ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আস্তে আস্তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, কি হলো স্যার, চা কি বেশি গরম? আলতাফ চৌধুরী কোনো মতে কাশি সামনে নিয়ে রুক্ষ স্বরে জিজ্ঞেস করেন, তুমি এখানে এই অসময়ে? এখানে আসতে হলে কি আপনাকে আলাদাভাবে ভিসা পাসপোর্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে স্যার? বারিশের এই চটজলদি জবাবে আলতাফ চৌধুরী আবারও বিরক্ত হন। ঠিক তখনই নূরজাহান চৌধুরী চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে উঠে আসেন। পরম স্নেহে বারিশের চিবুক ছুঁয়ে আদর করে বলেন, ঠিকই তো বলেছেন, এখানে আসতে হলে আবার সময় অসময় কিসের? এটা তো ওর নিজেরও বাড়ি। হ্যাঁ, নিজের বাড়ি তো। তার নিজের বাড়ি হলে তো দেশে বাংলাদেশে প্লেন থেকে পা রাখা মাত্রই এক দৌড়ে চলে আসার কথা। আসলো তো পুরো 2 দিন পর। নাজমা বেগম মৃদু অনুযোগের সুরে কথাগুলো বললেন। বারিশ আর মেহেরাজ 2 দিন আগেই কানাডা থেকে পড়াশোনা শেষ করে 7 বছর পর দেশে ফিরেছে। একই দেশের একই ইউনিভার্সিটির পাঠ চুকিয়ে নিজ দেশে মাটিতে ফেরত তাদের। বারিশ নাজমা বেগমের দিকে তাকিয়ে কিছুটা বিনয়ের সাথে উত্তর দেয়, না আসলে লং জার্নির পর একটু রেস্ট নেওয়ার খুব প্রয়োজন ছিল, তাই আসা হয়নি। নাজমা বেগম ওর আপাদমস্তক দেখে নিয়ে বলেন, একেবারে বৃষ্টিতে ভিজে গিয়েছো দেখি। মেহেরাজার ঘরে আছে, চটপট গিয়ে ওর একটা শুকনো কাপড় নিয়ে বদলে নাও। তারপর ওকে সাথে নিয়ে নিচে এসো, আমি গরম গরম পেঁয়াজ আর আলুর চপ বানিয়েছি, একসাথে বসে খাবে। বারিশ মাথা চুলকে চট করে বলে ওঠে, নাস্তা পরে খাবো। আমি মেহেরাজকে নিয়ে একটু ফুটবল খেলতে মাঠে বের হব। ছেলেটার এই খামখেয়ালি কথা শুনে আলতাফ চৌধুরী এবার চটে ওঠেন, এই তো শুরু হয়ে গেল। মেহেরাজ কোথাও যাচ্ছে না, বিদেশ থেকে এসে এখনো 24 ঘন্টাও পার করতে পারেনি, এর মধ্যে আবার বাচ্চামি শুরু করে দিলে? বয়স তো আর কম হলো না, এখনো কি ছোট বাচ্চাদের মতো ফুটবল খেলার বয়স আছে তোমার? স্বামীর এমন করার কথা শুনে নাজমা বেগম পাশ থেকে বললেন, আহা, তুমি এমন করছো কেন? ফুটবল তো জোয়ান ছেলেরাই খেলবে, নাকি ঘরের মেয়েরা কি খেলবে? ও খেলুক গিয়ে, মেহেরাজ যাবে না। আলতাফ চৌধুরী নিজের সিদ্ধান্তে অটল। বারিশ ওনার দিকে এক পলক চেয়ে বেশ ঠান্ডা গলায় জানতে চাই, আসলেই যাবে না? না সত্যি? হ্যাঁ, এক কথা বারবার বলতে পারবো না।
ওকে ফাইন। বারিশ আর কথা বাড়ায় না। নিজের এক হাতের মুঠোয় থাকা পেয়ারাগুলো সেন্ট্রাল টেবিলের উপরে নামিয়ে রেখে সে তারপর দুই হাত দিয়ে নিজের ভেজা চুল থেকে পেছন দিকে ঝাড়তে ঝাড়তে ভেজা অবস্থাতে মেহেরাজের রুমে যাওয়ার উদ্দেশ্যে সিঁড়ির থেকে পা বাড়ায়। কিন্তু সে সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার আগেই এক ঝড়ে গতিতে তাকে সজোরে কোণে দিয়ে ঠেলে সরিয়ে দিয়ে ভেজা কাপড়ে পুরো ড্রয়িং রুমে মেঝেতে পানির তাক ফেলে এক দৌড়ে সিঁড়ি পেয়ে ওপরে উঠে যায় ঝিলমিল। পরক্ষণেই ওপরতলা থেকে ধপাস করে ওর ঘরের দরজা বন্ধ হওয়ার চড়া আওয়াজ পাওয়া যায়। হুট করে বারিশের এমন আকস্মিক আগমনে নাজমা বেগম এতক্ষণে নিজের মেয়ের এই ভেজা কাকের মতো অবস্থাটা খেয়ালই করেননি। লিভিং রুমের সাথে সবার সাথে বারিশও কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে ওপরে তাকিয়ে থেকে ঝিলমিলের এই বন্য কাণ্ড দেখে বিস্ময়ে ঘোর কাটাতেই নাজমা বেগম বলে ওঠেন, আরে ওনার নিচের ঘরে ছিল, ভিজে আসলো কোত্থেকে? বাড়ির সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে পেছনে না তাকিয়ে অত্যন্ত নিরাসক্ত গলায় জবাব দেয়, পেয়ারার কাছ থেকে। ব্যাস এতটুকুই। বারিশের মেহেরাজের ঘরের ভেতরে দৃশ্য অদৃশ্য হতেই নিচে লিভিং রুমে শুরু হয়ে যায় ঝিলমিলের মায়ের অবিরাম রেডিওর মতো বকাঝকার সুর। বাড়ির শেষ পর্যন্ত আলতাফ চৌধুরী করার নিষেধ উড়িয়ে দিয়ে মেহেরাজকে সাথে নিয়ে মাঠের দিকে রওনা দেয়। আলতাফ চৌধুরী ড্রয়িং রুমের সোফায় বসে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকলেও ওনার সামনে দিয়েই দুই বন্ধুর বেরিয়ে পড়ে। ঝিলমিল বকা খাওয়ার ভয়ে ওপরের নিচের ঘরে খিল এঁটে বসে থাকে। একদম রাতের খাবারের ডাক পড়ার পর সে নিচে নেমে প্রথমে নামার সিদ্ধান্ত দেয়। তবে সোজা ডাইনিংয়ে গিয়ে না বসে সে পা বাড়ায় তার ফুপি দিঘির ঘরের দিকে। দিঘি তখন নিচের পড়ার টেবিলে সামনে বসে ল্যাপটপে কি একটা জরুরি কাজে ব্যস্ত। ঝিলমিল ঘরে ঢুকেই ফুপির বেডের পাশে রাখা সাইড টেবিলের ড্রয়ার থেকে চকলেটের বক্স বের করে একটা চকলেট বের করে মুখে পড়তে পড়তে বেশ আয়েস করে বলে ওঠে, তোমার জামাই তো চলে এসেছে ফুপি। দিঘি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, আমার জামাই মানে কি হাবি যাবে বকছিস? ওই যে বারিশ চাচু। ঝিলমিলে চকলেটের খোসাটা ডাস্টবিনে ফেলতে ফেলতে চোখ রাঙায়। দিঘি এবার ল্যাপটপ থেকে পুরোপুরি মনোযোগ সরিয়ে ঝিলমিলের দিকে ঘুরে বসে কিছুটা বিরক্তি আর অবাক হয়ে বলে, বারিশ ভাইয়া আমার আবার জামাই কবে থেকে হবে? তোর কি মাথা খারাপ হয়েছে? ও মা, তুমি এখনো কিচ্ছু জানো না? ঝিলমিল দিঘির একদম কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলে, ঝর্ণা দাদি তো কালকে আমাদের বাসায় এসে আমার দাদিজানের সাথে পাকা কথা করে গিয়েছে, মানে তোমাদের দুজনের বিয়ের কথা। কথাটা শুনে দিঘির ফর্সা মুখটা এক নিমিষে গম্ভীর হয়ে ওঠে। সে তীব্র বিস্ময় নিয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে জানতে চায়, মাথা খারাপ হয়েছে তোর? এসব তোকে কে বললো? সত্যি বলছি পুপি, আমি নিজের কানে শুনেছি। তোমার সাথে কি আমি এসব ফাজলামো করতে যাব? দিঘির মনের ভেতরে অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে। সে নিজের ভেতরে উদ্বেগ চেপে রাখে তীর গলায় জিজ্ঞেস করে, মা কি বলছে এসব ব্যাপারে? দাদিমা তো খুব খুশি, মানে উনি এক পায়ে রাজি। বলতে গেলে আপু বাদে পরিবারের সবাই এই বিয়েতে রাজি। ঝিলমিল চকলেটের স্বাদটা উপভোগ করতে করতে পুরো ভেতরের খবর ফাঁস করে দেয়। ভাতিজির মুখে মায়ের সম্মতির কথা শুনেই দিঘির কপালে চিন্তার ভাঁজ আরও স্পষ্ট হয়ে ওঠে। সে আনমনে বিড়বিড় করে বলে, কিন্তু আমি? তুমি কি ফুপি? কৌতূহল চোখে পুপির দিকে তাকায় একবার ঝিলমিল। দিঘির নিজের মুখটা কথাটা বলতে গিয়েও মাঝপথে আটকে যায়। চট করে নিজেকে সামনে নিয়ে সে চুপ হয়ে যায়, কারণ এই বাচ্চার মেয়েটার পেটে কোনো কথাই হজম হয় না। এখন যদি নিজের মনের আসল কথাটা এর সামনে একবার মুখ ফুসকে বলে ফেলে, তবে এই মেয়ে এক দৌড়ে গিয়ে দাদিমার কানে সব হুবহু তুলে দেবে। কিছু না, যা এখান থেকে, নিচের চরকায় তেল দে। দিঘি বেশ কড়া গলায় ভাতিজিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঝিলমিল নাছরবান্দা ফুপিয়ে হাত ধরে টানতে টানতে বলে, তুমিও চলো ফুপি, একসাথে নিচে গিয়ে রাতের খাবার খাবো। দেখি সন্দেহান চোখে তাকিয়ে জেরা করা ভঙ্গিতে বলে, আজ হঠাৎ এত তেল মারছিস কেন আমায়? নির্ঘাত কোনো ওকাম কুকাম করে এসেছিস তাই না? ঝিলমিল দাঁত কেলিয়ে চুরির দায় স্বীকার করার মতো করে বলে, আহা চলোই না, আমু যদি মারতে আসে। তুমি একটু বাঁচিয়ে দিও, চলো এবার। দিঘিকে সঙ্গে নিয়ে শেষমেশ নিচে ডাইনিং স্পেসে আসে ঝিলমিল। নিচে পা রাখতেই দিঘির বুকের ভেতরটা আচমকা ধক করে ওঠে। খাবার টেবিলে চৌধুরী বাড়ির সবার সঙ্গে স্বয়ং বারিশও উপস্থিত। ফুটবল খেলা শেষ মেহেরাজি ওকে জোর করে এনে ডাইনিং টেবিলে বসিয়েছে। দুই বন্ধু মিলে কোনো কিছু নিয়ে কথা বলছে আর খাচ্ছে। দিঘিকে হুট করে সামনে থেকে বারিশ বেশ সহজ গলায় বলে ওঠে, কিরে কেমন আছিস? দিঘি নিজের ভেতরে অস্বস্তিটুকু একটু আড়াল করে আমতামতা করে জবাব দেয়, ভালো, তুমি কেমন আছো? ভালো, বারিশের সংক্ষিপ্ত উত্তর। ঝিলমিল আর দিঘি দুজনেই গিয়ে টেবিলের খালি আসন দুটোই বসে পড়ে। একে একে পরিবারের বাকি সবাই ডাইনিংয়ে এসে নিজ নিজ জায়গায় বসে। টেবিলে চামচ প্লেটের টংটং শব্দর সাথে টুকটাক কথাও চলছে। নাজমা বেগম হঠাৎ পেছন থেকে এসে ঝিলমিলের কানটা হালকা মুচড়ে দিয়ে রাগান্বিত স্বরে বলেন, এবার আমি ওই পেয়ারার কাজটার কাটবো, তোকেও কিছু বলবো না। আহা আম্মু, সবার সামনে এমন ডাইনির মতো চিল্লাপাল্লা করা কেন করো বলো তো? একদম মুখে মুখে তর্ক করবি না,
চুপচাপ খা এখন। নাজমা বেগম প্লেটে ভাত বেড়ে দিতে দিতে ধমকেও দেন। এতক্ষণে শান্ত থাকা আলতাফ চৌধুরী এবার মেয়ের দিকে তাকিয়ে একটু হেসে বলেন, এসএসসিতে তো কোনো মতো টেনে টুনে পাস করেছ। এইচএসসির শুরু থেকেই কিন্তু একদম মন দিয়ে প্রিপারেশান নিতে হবে। এবার যদি A+ না আসে আমি কিন্তু তোমার উপরে খুব রেগে যাব, বলে রাখলাম। ঝিলমিল ভাতের লোকমা মুখে পড়ে বেশ তাচ্ছিল্যের সুরে বলে, আগে কলেজে ভর্তি তো হয়ে নেই আপু, একদম ফাটিয়ে প্রিপারেশান নেব। দেখো তুমি। পাশে বসা মেহিরাজ ঝিলমিলের কাছে জানতে চাই, সে কোন কলেজে ভর্তি হতে ইচ্ছুক। ঝিলমিল বেশ চপাটে ভঙ্গির শহরের নাম করে একটা কলেজের নাম উল্লেখ করে। চুপচাপ খেতে থাকা বারিশ ক্ষণিকের জন্য হাতের লোকমাটা মুখের কাছে নিয়ে এসে স্তব্ধ হয়ে যায়। খাওয়া থামিয়ে এসে গভীর কোনো ভাবনায় ডুবে পড়ে। তার এই ভাবান্তর দেখে শেহরাজ ডেকে ওঠে, কি হলো দোস্ত, থামলি কেন? আর খাবো না, বাসায় ফিরতে হবে আমার, বলে বারিশ সবাইকে অবাক করে দিয়ে চেয়ার ছেড়ে সোজা উঠে দাঁড়ায়। পকেট থেকে টিস্যু বের করে হাত মুছতে মুছতে সে ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। ওর হুটহাট করে চলে যাওয়াটা টেবিলে বসা কাউকে কথা বলার সুযোগ দেয় না। বাড়ির সদর দরজা দিয়ে বের হতেই চৌধুরী বিলায় প্রবেশ করে তাওসান। শেহরা চোখে দরজার কাছে দেখতে পেতেই গলা চড়া দিয়ে টেকে এনে জোর করে খাবার টেবিলে বসিয়ে দেয়। তাওসান অবশ্য প্রথমে বসতে বেশ ইতস্তত করেছিল, কিন্তু মেহেররাজের নাচরবান্দা জেদের কাছে শেষমেশ তাকে হার মানতেই হয়। দিকে তাওসানকে টেবিলে বসতে দেখে চোখ শুরু করে জিজ্ঞেস করে, তুমি আজ এত দেরিতে আসলে যে? তাওসান বেশ ভদ্রতার সাথে মাথা নিচু করে উত্তর দেয়, জি ম্যাম, অফিসে কাজের চাপ আজকে একটু বেশি ছিল, তাই লেট হয়ে গেল। তাওসানের মুখে যান্ত্রিক কথাবার্তা শুনে দিকের মুখটা এমন হলো কেন? খুব বিরক্ত হলো তাওসানের কথায়। সে আবারও মনোযোগ দিয়ে খেতে থাকে। শেহরিয়ার ভিড়াতে এসে বারিশ নিজের পরিবারের সাথে সাথে পুনরায় খেতে বসে। খাওয়া দাওয়ার এ পর্যায়ে সে অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, প্রফেসরের জব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। কথাটা শোনা মাত্রই টেবিলের সবাই আকাশ থেকে পড়েন। ঝর্ণা বেগম হাতের জ্বরে গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে তীব্র অবাক হয়ে বলেন, হঠাৎ এই অল্প সিদ্ধান্ত কেন? শেহরিয়ারের ছেলে হয়ে তুমি কিনা শেষে প্রফেসরে চাকরি করবে? বারিশ নিজের প্লেট থেকে চোখ না তুলে শান্ত গলায় পাল্টা প্রশ্ন করে, কেন, শিক্ষকতা করা কি খুব খারাপ কাজ? তাহলে আমাদের এই বিশাল বিজনেস কে দেখবে? এত বছর ধরে কারা দেখেছে? বারিশের গলার অদ্ভুত একটা নির্লিপ্ততা। এতদিন যা হয়ে এসেছে, এখন থেকে তুমিও পুরোদমে হাল ধরবে? হ্যাঁ, অবশ্যই ধরবো, তবে পার্ট টাইম বিজনেস পাশাপাশি আমি এটা করতে চাই, সেটাই করব। ঝর্ণা বেগম ছেলের মুখের উপরে কথা বলে দেখে রেগে মেগে আরও কিছু বলতে যাবেন, তখনই বারিশ মেজে ছাড়িয়ে ডাইনিং টেবিলে সজোরে একটা থাপ্পড় মেরে বসে। থালার চামচগুলো ঝনঝন করে কেঁপে ওঠে তার সেই চরের চোটে। বারিশ তার দাঁত চেপে কড়া গলায় সতর্ক করে দেয়, আমি এই ব্যাপারে আর একটা শব্দও শুনতে চাই না আম্মা। অতীতে আমার উপরে জ্বর খাটানোর ফলাফল কী হয়েছিল তা আশা করি তোমরা কেউ ভুলে যাওনি। ডোন্ট রিপিট দ্য সেম মিস্টেক। প্লেটের বাকি খাবার ওখানেই ফেলে রেখে চেয়ারটা ঝাটকা মেরে পেছনে ঠেলে নিজের ঘরের উদ্দেশ্যে হনহন করে চলে যায় বারিশ। ডাইনিং রুমে তখন পিনপতর নীরবতা। ঝর্ণা বেগম নিজের বড় ছেলে আর স্বামীর দিকে তাকিয়ে বলেন, দেখলে তো, 7 বছর পার হয়ে গেল কিন্তু এখনো বদলায়নি। দুপুরে তপড়া রোদ মাথায় এসে একছোটে আসছে ইরান। চারিপাশে কাঠফাটা গরম কিংবা ক্লান্তির কোনো তোয়াক্কা নেই তার। উদ্দেশ্য যত দ্রুত সম্ভব ঝিলমিলে বাড়ি পৌঁছানো। মেয়েটার সে কি উত্তোলন দৌড়। দূর থেকে দেখলে মনে হবে না জানি কি এক আকাশ ভেঙে পড়ে অঘটন ঘটে গিয়েছে। তীব্র বেগে ছুটতে ছুটতে সে একসময় চৌধুরী বিলার প্রধান ফটকটা ধপ্পাস করে ভেতর থেকে ঢোকে। সেখানে 1 সেকেন্ডের জন্য দম নিয়ে আবারও পদাগতিতে গতি বাড়ায় সদর দরজার দিকে। কিন্তু বিপত্তিটা ঘটল ঠিক বারান্দার সিঁড়িটা পার হতে গিয়ে। প্রবেশদ্বারের কাছাকাছি পৌঁছাতেই হুট করে লোহার মতো শক্ত একটা মানব দেহের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায় সে। ধাক্কার তীব্রতা এতটাই লাগামহীন ছিল যে বেসামাল ইরান কয়েক কদম পিছিয়ে যায় এবং দাঁতের মাড়ি কেটে নোনা জলে স্বাদ পায়। যন্ত্রণায় কেঁকিয়ে ওঠে, 2 হাতে নিজের মুখ চেপে ধরে ইরান। চোখ দুটো এলোমেলো হতেই দৃষ্টির সীমানায় ভেসে ওঠে এক অচেনা যুবক। 2 হাতে কোমরে গুছে রীতিমতো অগ্নিদৃষ্টিতে সে তাকিয়ে আছে এক অনাহত অতিথির দিকে। যুবকটি বেশ রাগান্বিত স্বরে ধমকে ওঠে, চোখে কি কপালে থাকে তোমার? এদিকে দিকবেদিক জ্ঞান হারিয়ে গায়ে এসে পড়লে কেন? কে তুমি? ইরান মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সে নিথর স্তব্ধ বাকরুদ্ধ। চোখের সামনে পুরুষালী অবয়ব সুগঠিত চেহারা আর চোখের সেই চাহনি দেখে সে এক নিমেষেই সব ব্যথা ভুলে গিয়েছে। রূপের এমন এক পশলা রাজকীয় ঝলকানি দেখে মুগ্ধতায় তার ভেতরের সমস্ত হিতাহিত জ্ঞান যেন উড়ে গিয়েছে তার। মেহেরাজ ইরানের এই অবসহা ভাব দেখে চোখের সামনে নিজের ডান হাতটা নাড়তে থাকে। এই যে, হ্যালো, তোমাকে বলছি, কোন দুনিয়ায় আছো? কে তুমি? তবুও কোনো সারা শব্দ নেই মেয়েটার। ইনার তখনও পলকহীন চোখে একধানে তাকিয়ে জাদু মুগ্ধের মতো যুবকের রূপসোদা গিলতে ব্যস্ত।
মেহেরাজ আবার নিজের বিরক্তির চরম পৌঁছে গেল সীমানায়। বিরক্তিতে উচ্চারণ করে কড়া গলায় ধমকে ওঠে, আজব তো, একে তো ঝড়ের মতো এসে গায়ের উপরে হামলে পড়েছে, তার উপরে একটা ভট্টাচার্যসূচক সরি পর্যন্ত না বলে বোকার মতো দাঁড়িয়ে আছো। সে আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ইরানের কাঁধের হাত দিয়ে একটা মৃদু ঝাঁকুনি দিয়ে বলল, তোমাকেই বলছি, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ। কাঁধের ঝাঁকুনিতে ততক্ষণে যেন মহাচ্ছন্নের ঘর কাটে ইরানে। হুঁশ ফিরতেই অপ্রস্তুত হয়ে আমতামতা করে বলে, সরি ভাইয়া, আসলে আমি খেয়াল করিনি। খেয়াল করবে কিভাবে? এমন পাগলা ঘোড়ার মতো ছুটলে তো দেওয়ালের সাথে ধাক্কা খেলেও টের পাবে না। মেহেরাজ বেশ ঝাঁঝালো গলায় শোনায়। ইরান অবশ্য ওনার সেই রুক্ষ মেজাজকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে উল্টো ডাগর ডাগর চোখে মুগ্ধতা মিশিয়ে জিজ্ঞেস করে, সরি তো বললামই তো, আপনি কে বলুন তো? নিজের পরিচয় দেওয়ার আগে অন্যের তল্লাশি নেওয়াটা কেমন স্বভাব? আগে বলো তুমি কে? লোকটাকে রাখতে দেখে ইরানের ঠোঁটের কোণে একটা চওড়া হাসির রেখা ফুটে উঠল। আমি ইরান, আই মিন তাজনিন সুনেরা ইরান। মেহেরাজ কপালে একরাশ বিরক্তির ভাঁজ ফেলে বলে, আমি তোমার নামের ব্যাকরণ জানতে চাইনি, পরিচয় জানতে চেয়েছি। এই ভর দুপুরে চৌধুরী বাড়িতে এমন তাণ্ডব খরা করার কারণটা কি? কারণ থাকবে না কেন? এটা তো আমার জানের দোস্ত, আমার বান্ধবীর বাসা। তোমার বান্ধবীকে? জিনমিন। এবার তো আপনার জেরা শেষ, এখন দয়া করে বলুন না ভাইয়া, আপনি কে? নিজের গায়ের শার্টটা একটু ঠিক করে নিয়ে অত্যন্ত গাম্ভীর্যের সাথে ঘোষণা করল মেহেরাজ, জিমিলের চাচা, সম্পর্কে আমি ওর আপন চাচা হই। সো ইউ কল মি চাচু, নট ভাইয়া। মাথায় রেখো। কথাটা শেষ করেই মেহেরাজ এক চুলও সময় নষ্ট না করে ওকে পাশ কাটিয়ে হন করে বাড়ির ভেতরে চলে যায়। ইরান তাকে আটকানো বা নতুন কোনো প্রশ্ন করার সুযোগই পায় না। সে মুখ কালো করে নাক মুখ কুচকে ওনার যাওয়ার পথের দিকে তাকিয়ে ওঠে, বলে ওঠে, বললেই হলো চাচ্চু, এত হ্যান্ডসাম ছেলেকে চাচ্চু ডাকতে আমার বই গিয়েছে। দূর দিগন্তে মেহেরাজের মিলিয়ে যাওয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে ইরান অবচেতনে ফানি টেনে কপাল চাপড়ায়। এমন খাইসটা চোখ দিস আল্লাহ, রাস্তার কুত্তা বিলাই বাদে যারে দেখি তারাই ভাল লাগে। দেখ কি হয়েছে, কি বলিস এসব? নাজমা বেগম ইরানকে দেখতে পেয়ে শুধালেন, কিছু না আন্টি। জিলু কই? ঘুমোচ্ছে এখনো। দুপুর 12টা বাজছে, এখনো ঘুমে ওঠেনি? না মহারানী তো সে। ইরান সিঁড়ি বেয়ে উপরে ঝিলমিলে ঘরের দিকে রওনা দিল। দরজা লক ঘুরিয়ে ভেতরে ঢুকতেই দেখল পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। দিনের আলো বাইরে রাজত্ব করলেও ঘরের ভেতরে যেন মাঝরাতে নেমে এসেছে। ইরান মুখ বাঁকিয়ে অন্ধকারে ঘরের ভেতরে পা বাড়ালো। সোজা গিয়ে জানালার ভারী পর্দাগুলো দুহাতে দুপাশে সরিয়ে দেয়। জানালার পর্দাগুলো মেলে দিতেই দুপুরে করা রোদ এসে সোজা আষ্টে পড়ে বিছানায় শুয়ে থাকা ঝিলমিলের মুখের উপরে। মুখ কুচকে মাথার উপরে থাকা কোল বালিশটা টেনে নিজের মুখে চেপে ধরেছিল। ইরানে কোমর হাত দিয়ে দাঁড়িয়ে চড়া গলায় ডাকলো, এই ছিল, ওঠ বলছি। বেলা ডুবে তো দুপুর গড়াতে চললো, আর তোর এখনো ঘুম ভাঙে না? ওঠ এবার। ঝিলমিল কোলবালিশের নিচে থেকে ঘুম জড়ানো বিরক্তি গলায় কোনো মতে আওড়ালো, তোর দেশটা করিস না তো, ঘুমাতে দে। ওর তাড়াতাড়ি শোন, কি হয়েছে তোর? না আমার আলাদা আলাদা কলেজ চান্স এসেছে। ইরান ঝিলমিলে গায়ের উপর থেকে কোলবালিশটা সরিয়ে দিয়ে বলল। আলাদা কলেজে নাম আসার কথা শুনে ঝিলমিল ঝড়ের গতিতে বিছানায় উঠে বসলো। চোখ দুটো বড় করে শুধালো, কি সত্যি এক কলেজে আসেনি? ইরান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না মিথ্যে, তোর আর আমার একই কলেজে সিট পড়েছে, একদম আমরা সেটা চেয়েছিলাম, ওটাতেই। এই জন্যই তোকে বলতে এসেছি, তুই তো আর এসব চেক করে দেখবি না? ঝিলমিল ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে থেকে পরক্ষণে ইরানকে জড়িয়ে ধরে বলল, খুব ভালো হয়েছে, এই আমার স্বপ্নের কলেজ, তাও আবার তুই আমি একসাথে। আমি যে কত খুশি তোকে বোঝাতে পারবো না। ইরান মৃদু হেসে বলল, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, খচ্চর কোথাকার। ঝিলমিল ওয়াশরুমে গেল। এর মাঝে নাজমা বেগম এসে দুই বান্ধবীর জন্য দুপুরে খাবার রেখে গেলেন। একটু পর মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো ঝিলমিল। ইরান তাকে বের হতে দেখেই বলল, তোর চাচু যে এসেছে, আমায় তো বলিসনি। বলে কি করতে? ও যে বলতে এসেছে তো কি হয়েছে, এখন আমি নাচবো? এর কারণেই বলিনি, খেতে খেতে জবাব দিল ঝিলমিল। কে জানে তোর চাচু যে, কতটুকু বলেই থেমে গেল ইরান। ঝিলমিল চিবানো থামিয়ে জিজ্ঞেস করলো, আমার চাচু কি? কিছু না। কলেজ জীবনে কিভাবে কাটাবি সেটা বল। কিভাবে আবার পড়বো? শুধু পড়ার উপরেই থাকবো, একদম সেরাদের সেরা স্টুডেন্ট হব আমি। দেখিস তুই, আগের মতো ফাঁকিবাজি আর করবো না, এইচএসসিতে A+ আনবো। ইরান খাওয়া থামিয়ে ঝিলমিলকে বেশ খুঁটিয়ে দেখলো। ঝিলমিল কপাল কুঁচকে বলল, একদম এভাবে দেখবি না আমার দিকে, তুই জাস্ট দেখিস নিজেকে কেমন বদলে ফেলি। শুধু তুই নোস, আমার আম্মু পর্যন্ত নিজের মেয়েকে চিনতে পারবে না। দুই বান্ধবী মিলে আরও কিছুক্ষণ গল্প করলো। বিকেল করানোর আগেই ইরান বিদায় নিয়ে ঝিলমিলে লিভিং রুমের দিকে এলো। সেখানে পা রাখতেই ফুপি আর দাদিমার চড়া গলার তপ্ত কথা কাটাকাটি কানে এলো তার।
আমার মতামত না নিয়ে হুট করে এভাবে একজনকে ধরে এনে বিয়ে দেবে আর আমি মুখ বুজে মেনে নেব? দেখে তীব্র ক্ষোভ নিয়ে বলল। নূরজাহান চৌধুরী ধমকে উঠলেন। মুখ সামলে কথা বলো দেখি। একজনকে ধরে এনে মানে কি? বারিশের মতো একটা ছেলেকে তুমি এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছো? তোমাদের কাছে ওকে রাজপুত্র মনে হতেই পারে, কিন্তু আমার ওকে ভালো লাগে না। ওর চালচলন, ওর ওই অহংকারী ভাব দেখলেই আমার অসহ্য লাগে। সারাক্ষণ মুখটা কেমন করে রাখে যেন। এই দুনিয়ার কোনো কিছুই তার মন মতো হয়নি। আমি এমন তেতো স্বভাবের মানুষকে বিয়ে করতে পারবো না। ও আগে কেমন ছিল সেটা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বিয়ে করবে কেন? তোমার তো এখন স্বাধীন চেতা হওয়ার শখ। ভার্সিটির ছেলেদের সঙ্গে আড্ডায় বসে সিগারেট ফুঁকতেই তো তোমার বেশি ভালো লাগে। নূরজাহান চৌধুরী কথাটা শেষ করতে না করতেই দিকে তীব্র দৃষ্টিতে দরজায় দাঁড়িয়ে থাকা ঝিলমিলির দিকে তাকালো। এই গোপন খবরটা যে এই মেয়ে দাদিমার কানে তুলেছে তা নিয়ে দিকের মনে কোনো সন্দেহ নেই। ফুপিকে চোখ রাঙিয়ে তাকাতে দেখে ঝিলমিল ভয়ে দুপা মাথা নেড়ে বোঝানোর চেষ্টা করলো যে সে কিছু বলেনি, কিন্তু দিকি সেদিকে পাত্তা না দিয়ে আবার বলল, আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি আমি এখন কোনো বিয়ে শাদী করতে পারবো না। না করলে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজ থেকে তোমার সব খরচ চালানো আমি বন্ধ করে দেব। নূরজাহান চৌধুরীর কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার মতো কঠোর মাচানো আর কারো না হয়। আজ বাবা বেঁচে থাকলে কখনোই আমার সঙ্গে এখন জোর জবরদস্তি করতেন না। পরিস্থিতি শান্ত করতে ঝিলমিল আমতা আমতা করে মাঝখান থেকে বলে উঠল, এমন কেন করছো বুবি? বাড়ির চাচু খারাপ কোথায়? মানুষ হিসেবে তো বেশ ভালোই। ঝিলমিলের কথায় দিকে যেন আরও তেতে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, তোর এতই যখন ভালো লাগে তুই গিয়ে বিয়ে। ঝিলমিল চট করে মাথা নিচু করে নিল। ওষ্ঠধর কামড়ে অত্যন্ত মৃদু স্বরে বিড়বিড় করল, আমি কিভাবে, মানে উনি তো চাচু হন। বড়দের মাঝখানে একদম কথা বলবি না, যা এখান থেকে। নূরজাহান চৌধুরী হাত তুলে দিকেকে থামিয়ে দিয়ে বললেন, তুমি আর একটা কথাও বাড়াবে না। আমি এই বিষয়ে আর কোনো অজুহাত শুনতে ইচ্ছুক নই। শহরের এক অভিজাত চিমনে শিয়ানে ভারী ওয়েলেট তোলার ধাতব শব্দ আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা রক মিউজিকের তালে তালে গান ছড়াচ্ছিল একজন যুবক। বারিশ, মেহরাজ আর ওদের আরও কয়েকজন বন্ধু মিলে আজ উইকেন্ডের জিম স্টেশনটা বেশ জমিয়ে তুলেছে। বারিশ একটা ভারী বারবেল হাতে নিয়ে অত্যন্ত মনোযোগের সাথে বাইসেপস কার করছিল। কপালে জমে থাকা ঘাম বেয়ে পড়েছে চিবুক বেয়ে। ওর শারীরিক গঠনে যে পরিমিতি, যত্ন আর কঠোর পরিশ্রমের ছাপ আছে তা এই মুহূর্তে বেশ স্পষ্ট। তার ঠিক পাশে মেহেরাজ ট্রেডমিলে রানিং শেষ করে গতি কমিয়ে দিল। ওয়ালেটের দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে সে বারিশের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, কী রে, আজকে জিমে রাত পার করার ইচ্ছে? যে গতিতে ওয়ালেট নাড়াচ্ছিস, লিগামেন্ট ছিঁড়বি নাকি? মেহেরাজের কথায় ব্রেঞ্চ প্রেসে শুয়ে থাকা ওদের আরেক বন্ধু নীল বুক চিরে শ্বাস নিয়ে ওয়েটটা স্ট্যান্ডে তুলে রাখলো। তারপর উঠে বসে বলল, বাদ দে মেহরাজ, চৌধুরী বাড়ি হবু জামাই বলে কথা, বিয়ের আগে বডি তো একটু ফিট রাখতেই হবে। বারিশ নিজের কাছে মগ্ন। বন্ধুদের হাসাহাসি আর খোঁচাখুচি যেন ওর কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। সে অত্যন্ত মনোযোগের সাথে লাস্ট সেটটা শেষ করার দিকে নজর দিচ্ছে। ঠিক তখনই ব্রেঞ্চের ওপর পাশে ওনার ফোনটা ভাইব্রেট করে কেঁপে ওঠে। একটা নতুন মেইল এসেছে। বারিশ বারবেলটা সাবধানে স্ট্যান্ডে লক করে রেখে উঠে বসলো। কপালে জমে থাকা ঘামটা হাতের উল্টো পিঠ দিয়ে ফোনে মুছে নিয়ে এসে সেদিকে একটা কলেজের প্রফেসর পোস্টারের জন্য অ্যাপ্লাই করেছিল। স্ক্রিনে আসা মেইলটা মূলত সেই কনফার্মেশন লেটার। ওর অ্যাপয়েন্টমেন্টের ফাইনাল হয়েছে। সেটা শুধু কলেজে না, কলেজে ভার্সিটি দুটোই। মেইলটা দেখে বাড়ি শান্ত হয়ে উঠে দাঁড়ালো। টাওয়াল দিয়ে ঘাড় আর মুখের ঘাম মুছতে মুছতে সবার উদ্দেশ্যে বলল, আমি কলেজে জয়েন করছি। ততক্ষণে যে যার মতো আটা দিচ্ছিল আর হাসাহাসি করছিল। বাড়ি সেই আহম্মক ঘোষণার সবার হাসির রোল এক লম্হায় থেমে গেল। প্রত্যেকে চরম বিস্ময় নিয়ে তাকালো ওর দিকে। নীলের হাতে পানি বোতলটা নামিয়ে রেখে চোখ কপালে তুলে বলল, কলেজে মানে? আর ইউ প্ল্যানিং টু গেট অ্যাডমিটেড ইন্টু কলেজ এগেইন অ্যাট দিস এজ? তুই আবার কলেজে ভর্তি হবি কেন? বাড়ির শার্টের হাতা দুটো কোণে পর্যন্ত কুটিয়ে নিতে নিতে নির্লিপ্ত গলায় বলল, স্টুডেন্ট হিসেবে নয়, শিক্ষক হিসেবে। মেহেরাজের দ্রুত ট্রেডমিল থেকে নেমে বারিশের সামনে এসে দাঁড়ালো। ওর কপালে হাত দিয়ে জ্বর দেখার ভান করে বলল, সুস্থ আছিস তুই? তুই করবি শিক্ষকতা, মানে সিরিয়াসলি? বারিশ ওর হাতটা কপাল থেকে সরিয়ে দিয়ে বিরক্তি গলায় বলল, এত নাটক করছিস কেন? নাটক তুই করছিস। তোদের এত বড় পারিবারিক ব্যবসা আছে, তার উপরে তোর আর আমারটা যৌথ অর্থায়নে কানাডায় একটা আইটি স্টার্ট আপ কোম্পানির আর রিয়েল এস্টেট প্রজেক্ট আছে। এসব প্রজেক্ট ছেড়ে তুই কলেজে গিয়ে শিক্ষকতা করবি? আর শোন, এখন আবার বলিস না কানাডায় প্রজেক্ট দুটো আমাকে একা হ্যান্ডেল করতে হবে, কারণ আমার নিজেরও পারিবারিক ব্যবসা আছে। এখন থেকে সেটাও আমাকে ফুল টাইম দেখতে হবে। আমি কি তোকে একবারও বলেছি এসব ছেড়ে দেবে? সব থাকবে।
সাথে আমি এটাও চাই। মেহেরাজ কিছুক্ষণ ওর দিকে স্তব্ধ চোখে তাকিয়ে রইল। তারপর অবিশ্বাস্য গলায় জিজ্ঞেস করলো, মানে তুই সত্যি জব করবি? হ্যাঁ, বাচ্চাদের পড়াবো। বারিশ আর অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করলো না। কাঁধে ব্যাকপ্যাকটা ঝুলিয়ে জিম থেকে বের হয়ে এলো। পার্কিং লটে এসে 2 দিন আগে কেনা নিজের ডোকাটি পানিকেল বাইকটা স্টার্ট দিয়ে সোজা বাড়ি থেকে রওনা দিল ও। বাসার সামনে এসে বাইক থামাতেই জারি প্রায় দৌড়ে এসে ওর সামনে চলে এলো। ও বেশ উত্তেজিত গলায় বলল, তোমাদের অপেক্ষাতেই ছিলাম চাচু, বাইকটা একটু দাও না, বন্ধুদের সাথে রাইডে যাব। বলতে বলতেই সে বারিশের মাথা থেকে হেলমেটটা টেনে নিজের মাথায় পরে ফেললো। বারিশ এক মুহূর্তের জন্য ওর কাণ্ড দেখলো। তারপর কোনো কথা না বলে হেলমেটটা পুনরায় জারিফের মাথায় থেকে খুলে নিজের হাতে এনে বলল, তোর না নিজস্ব একটা বাইক আছে? আরে ধর, আমারটা তো সাধারণ একটা 150 সিসির বাইক, আর তোমারটা তো আস্ত একটা দাঁড়ো। বন্ধুদের সামনে একটু ভাব মারবো। তোমারটাও দাও না প্লিজ চাচু। সরি, ইউ নো মাই রুলস, আই নেভার শেয়ার মাই পার্সোনাল স্টাফ। তাই বলে আমাকেও দিবে না? আমি তো তোমার ছেলের মতোই, দাও না প্লিজ, জাস্ট একটা চক্কর দিয়েই চলে আসবো। সোজা সাপটা ঠান্ডা গলায় বারিশ বলল, নিজের ছেলে হলেই দিতাম না, আর তুই তো ছেলের মতো। বেশি শখ থাকলে নিজের বাপকে গিয়ে বল এমন একটা বাইক কিনে দিতে। এটা আমি নিজের টাকায় কিনেছি, কাউকে দেবো না স্যার।